আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমরা যে বিষয়টা দেখব মূলত সেটা হলো আপনার ই-কমার্স ওয়েবসাইট। আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখে থাকবেন। AliExpress, Alibaba, তারপরে আপনার দারাজ, বিডি শপ, ইভ্যালি বিভিন্ন প্রচুর ই-কমার্স সাইট রয়েছে। মানে ই-কমার্স সাইট রয়েছে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে। সবাই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে এমনটা না। কেউ আছে কাস্টম কোডিং দিয়ে তৈরি করে, অন্যান্য আ সিএমএস দিয়ে তৈরি করে। তো যাই হোক, আ এখানে যে মেইন কাজটা থাকে সেটা হলো একটা প্রোডাক্টকে অনলাইনে সেল করা। আমরা একটা প্রোডাক্ট কিন্তু নরমালি ফিজিক্যালি একটা দোকানে গিয়ে টাকা দিলাম, প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম। এই প্রসেসটাই অনলাইনে হবে। আপনি অনলাইনে একটা ওয়েবসাইট ভিজিট করবেন, একটা প্রোডাক্ট চুজ করবেন, সেখানে প্রোডাক্ট আপনি অর্ডার করবেন। আপনার যে ঠিকানায় ডেলিভারি আসবে সেই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। ঠিকানা দেওয়ার অপশন থাকবে। তো তারপরে আপনি ওখানে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে বা কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। যে অনেকগুলা পেমেন্ট মেথড রয়েছে। PayPal এর মাধ্যমে যেভাবে হোক আপনি পেমেন্ট করে দিলেন। বা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। যদি সেই ওয়েবসাইট সেই সুবিধাটা দেয় যে ক্যাশ অন ডেলিভারি। তো পেমেন্ট করে দিলেন, তারপরে দিল ১, ২, ৩ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় চলে গেল। তো এই যে সিস্টেম গুলা, আপনি যে অর্ডার করছেন এটা তার কিভাবে বুঝলো যে একটা অর্ডার আসছে, কোন প্রোডাক্টটা অর্ডার করছেন এগুলা। তো এই ধরনের একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। এছাড়া আমরা পাশাপাশি আরো দেখব মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়? মাল্টি ভেন্ডর বলতে দারাজ কিন্তু একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ইভেলি একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ইভেলি দারাজ কিন্তু নিজে থেকে কোনো প্রোডাক্ট সেল করে না। এখানে বিভিন্ন সেলাররা গিয়ে তারা তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করে। ইভেলিতেও সেম। ইভেলির নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। এরা বিভিন্ন সেলার ওখানে যায় গিয়ে প্রোডাক্ট সেল করে। দারাজ এরকম। তো তারপরে আরো অনেক ওয়েবসাইট রয়েছে। AliExpress, এভাবে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা ইন্টারন্যাশনালি সেল করে প্রোডাক্ট। মূলত ই-কমার্স যারা বিজনেস করতে চায় তারা এভাবে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট তৈরি করে। তো সেটাও আমরা দেখব যখন আমাদের এই ই-কমার্স এর বেসিক পার্টটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আপাতত যে থিমটা ইনস্টল করা হয়েছে এটা হলো এডুকেশন রিলেটেড একটা থিম। তো আমরা নিশ্চয়ই এডুকেশন রিলেটেড থিম ইউজ করব না। যদিও চাইলে ইউজ করতে পারি। তবে আ ও ই-কমার্স নিয়ে কাজ করতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস এর একটা ফ্রি প্লাগইন রয়েছে যেটা হলো WooCommerce। তো সেই WooCommerce আর WooCommerce এর সাথে আপনার অ্যাডজাস্টেবল আ থিমের ভিতরে আমরা কিছু থিম নেব। একটা থিম নিয়ে কাজ করব। যেমন আমরা এর আগে কাজ করছি Ocean WP নিয়ে, Astra নিয়ে। তো ঐখান থেকে আমরা একটা থিম নিয়ে কাজ করব। দেখেন আমি ১ম এ কাজ করব। আমরা জানি আমাদের আ এই সাইটটাকে আমরা রিসেট করব ১ম এ। কিভাবে রিসেট করতে হয় সেটা আমরা সবাই জানি। আমাদের অবশ্যই একটা প্লাগইন ইনস্টল করা থাকতে হবে। সেটা হলো উম WP রিসেট এই প্লাগইনটা। তাই না? এই প্লাগইনটা যদি আপনার ইনস্টল করে অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনি টুলস এর ভিতরে WP রিসেট নামে একটা অপশন পাবেন। আদারওয়াইজ কিন্তু পাবেন না। তো আমরা জাস্ট এই WP রিসেট এ ক্লিক করি। ক্লিক করার পর আমরা একেবারে নিচে আসবো। নিচে এসে এখানে টাইপ ইন, এখানে লিখবো রিসেট। রিসেট লিখে এখানে রিসেট সাইট, তারপরে রিসেট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমাদের অলরেডি সাইটটা রিসেট হয়ে গেছে। আমরা যদি সাইটটাকে রিলোড করি, মানে এখানে কিছু নাই। একেবারে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেমনটা ছিল তেমনটাই চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করব প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন এ যাবো। আমাদের এক্সট্রা যে প্লাগইন রয়েছে সবগুলো আমরা ডিলিট করে দেব। দেন এখানে আমাদের একমি ডেমো এটা লাগবে না। যেগুলো ডিলিট করব আমরা একবারে ডিলিট এ ক্লিক না করে এখান থেকে টিক মার্ক দিয়ে নিই।
লাগবে না। এলিমেন্টর লাগবে। রেখে দিই। গুটেনবার্গ লাগবে না। এটা লাগবে না। এটা ওশিয়ান এক্সট্রাটা আমরা ইনস্টল করে নেব আবার। সোশিয়াল শেয়ারিং সবগুলো আমরা ইনস্টল করে নেব প্রয়োজন হইলে। একটা টেমপ্লেট, ডব্লিউপি ফর্ম, স্কুল প্রেস এগুলো আমাদের প্রয়োজন নেই। এজন্য এগুলো আমরা টিক চিহ্ন দিয়ে এখান থেকে কি করব? এই বাল্ক অ্যাকশন থেকে ডিলিট সিলেক্ট করে এপ্লাই করে দেব। তাহলে সবগুলো একসাথে ওকে করে দিলে ডিলিট হয়ে যাবে যেগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে। সেখানে সে আটকে গেল কেন? আমরা ম্যানুয়ালি এগুলো ডিলিট করে দিই। ওকে, আমাদের মোটামুটি সবগুলা ডিলিট হয়ে গেছে। এখানে একটু রিলোড করি, তাহলে যেগুলো ডিলিটেড এগুলো চলে যাবে। আচ্ছা, সেখানে দুটো আপডেট চাচ্ছে, আমরা এটাকে আপডেট করে দিই দুটোই। আপনারা যেকোনো প্লাগ ইন আপ টু ডেট রাখার ট্রাই করবেন। তাহলে সেই প্লাগইনের যে নতুন ফিচার বা যদি কোনো বাগ থাকে সেগুলো ফিক্সড করে নতুন ভার্সন গুলো আপলোড করে। দুটো প্লাগইনে আপডেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন যেটা করব আমরা সেটা হলো আমরা নতুন একটা অ্যাপিয়ারেন্স থেকে থিমের ভেতরে যাই। এখানে এই থিমটা আমাদের আর প্রয়োজন নেই। এটা থিম ডিটেলসে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা নতুন একটা থিম নিয়ে কাজ করব, সেটা হলো আমরা পূর্বেও কাজ করছি। আমরা ওশিয়ান ডব্লিউপি নিয়ে কাজ করব। ওই থিমটাতে আমরা ই-কমার্স রিলেটেড করব। দেখেন আমি এখান থেকে অ্যাড নিউতে যাই। তারপরে এখানে আমি সার্চ করি ওশিয়ান ডব্লিউপি। এই যে চলে আসছে। এই থিমটা নিয়ে আমরা আগেও কাজ করছি। এটাকে আমি জাস্ট ইনস্টল করলাম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা জানি এখানে একটা প্লাগইন রিকমেন্ড করে, যেহেতু আমরা গত থিম কাস্টমাইজেশনে ওশিয়ান ডব্লিউপি নিয়ে ডিটেলসে দেখেছি। যারা ওই ক্লাসগুলো মিস করছেন ভিডিওগুলো দেখে নেবেন, বা যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নেবেন। এখন হলে আমাদের এই প্লাগইনটা প্রয়োজন। আমরা জানি এই প্লাগইনটা রিকমেন্ড করছে এবং এটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমি সিম্পলি বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে যে ইনস্টল,
successfully installed the plugin আমরা ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এখন আমাদের দেখেন থিম প্যানেল নামে একটা নতুন অপশন আসছে। এটাকে স্কিপ করব। এখন হলো আমাদের কাজ হলো আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, এই যে আমাদের ওয়েবসাইট। তো আপনি চাইলে এখানে আমরা কিন্তু গতবার একটা ডেমো ইম্পোর্ট করেছিলাম, আপনাদের খেয়াল রয়েছে। একটা ব্লগ সাইট ইম্পোর্ট করেছিলাম, সেটা কাস্টমাইজেশন দেখছিলাম। তো আপনি চাইলে এখান থেকে ই-কমার্স সাইটেরও একটা ডেমো ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম নিজে থেকেও শুরু থেকে ডিজাইন করতে পারেন সবকিছু। তো দেখেন এখান থেকে আমি যদি সিম্পলি যে ইনস্টল ডেমোজে যাই, এখানে দেখেন বিভিন্ন ব্লগ সাইট, ওয়ান পেজ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট, স্পোর্ট রিলেটেড ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্সে যদি আসেন এখানে দেখেন ৩টা ডেমো রয়েছে। এই ডেমো গুলো কেমন হবে আমরা যদি একটু লাইভ রিভিউ দেখে আসি, সাপোজ এই প্রথমটাতে ক্লিক করলাম, তাই না? আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। এখানে এই যে ফিচার প্রোডাক্ট গুলা সাজানো রয়েছে এখানে, এই যে এটা পাউন্ডে রয়েছে প্রাইসটা। এই প্রোডাক্টটার প্রাইস আপনার ১৩৯ পাউন্ড। এটাকে আমরা টাকায়ও কনভার্ট করতে পারি, ডলারেও দিতে পারি, আমাদের ইচ্ছা। আমরা যেটা কারেন্সি রাখবো সেটাই থাকবে। তারপরে এই প্রোডাক্টটার প্রাইস দেওয়া রয়েছে ৬৪। আমরা যদি প্রোডাক্টের উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখছেন সুন্দর করে প্রোডাক্ট ওপেন হচ্ছে। এর প্রোডাক্টের নাম রয়েছে এখানে, এখানে রয়েছে আপনার প্রোডাক্টের প্রাইস, এখানে ডেসক্রিপশন রয়েছে শর্ট, এখানে কয় পিস আপনি অর্ডার করবেন, কোয়ান্টিটি। এগুলো আপনারা যারা অনলাইনে কেনাকাটা করছেন তারা নিশ্চয়ই জানেন। এই প্রোডাক্টটা আপনি ২ পিস নেবেন নাকি ৩ পিস। তারপরে এড টু কার্ট করবেন। আমরা এড টু কার্টে ক্লিক করি। এই যে এই প্রোডাক্টটা আমাদের কার্টে যোগ হয়ে গেছে। এখন এটাকে আমরা ভিউ কার্টে যদি যাই, এই যে এখানে দেখছি আমাদের একটা প্রোডাক্ট রয়েছে ১৯৪ পাউন্ড। সাব টোটাল ১৯৪, টোটাল ১৯৪ পাউন্ড। এটাকে যদি আমরা প্রসিড টু চেক আউটে যাই, এই যে আমাদের চেক আউট পেজ, এখানে আমাদেরকে পেমেন্ট করার অপশন থাকবে। যেহেতু কোনো পেমেন্ট মেথড এখানে মেবি এড করা নাই, যার কারণে সরি লেখা দিচ্ছে। তো আমরা এখানে এড করব, সমস্যা না। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং অ্যাড্রেস এটা, ঠিক আছে? বিলিং অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস সেম, মানে সেম ভাবে দিতে পারেন। এই যে তারপর এখান থেকে আপনার দেখেন সবকিছু, কান্ট্রি, আপনার স্ট্রিট অ্যাড্রেস, আপনার টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, জিপ কোড, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু এখানে দিয়ে দিলে এই ঠিকানায় আপনার প্রোডাক্টটা চলে যাবে। আচ্ছা, তারপরে এখান থেকে মাই অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে আপনারা ডিটেলস সবকিছু দেখতে পারবেন, কোন প্রোডাক্ট অর্ডার করছেন। আচ্ছা, তো এইটা ছিল এই সাইটের ডেমো। এখান থেকে যদি আমরা কালেকশন পেজে যাই, এখানে দেন আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো এখানে শর্টিং করা রয়েছে, এখানে লিস্টিং করা রয়েছে। এখান থেকে চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারেন। তো এই সমস্ত প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এগুলো সবই আমরা দেখবো। তো যাই হোক, আমরা এই ডেমোটা দেখছিলাম। এখানে আরো কিছু ডেমো রয়েছে, যেমন এই ডেমোটা রয়েছে, এই ডেমোটা রয়েছে এখানে। আপনি চাইলে এই ডেমোটা যদি আপনার পর চুজ হয় এটাও নিতে পারেন। এছাড়া পাশে আরো একটা ডেমো রয়েছে, এখানে প্রচুর ডেমো রয়েছে, প্রচুর ডেমো রয়েছে। মাত্র ৩টা রয়েছে, খুব বেশি নাই। প্রচুর বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে সব মিলে প্রচুর ডেমো রয়েছে, আর ই-কমার্সের ৩টা ডেমো রয়েছে। তো আপনি চাইলে ডেমো ইম্পোর্ট করেও করতে পারেন। তো আমি গতদিন একটা কথা বলছিলাম যে যদি ডেমো ইম্পোর্ট করেন তাহলে যেটা হয়ে থাকে আপনার, আপনার এই যে এটা রয়েছে যে ই-কমার্স সাইট তৈরির জন্য যে প্লাগইন, যে সেটিংস গুলা প্রয়োজন, সেগুলো অটোমেটিক অ্যাড হয়ে যায়।
অটোমেটিক সেট হয়ে যায় সবকিছু একটা ডেমো ইম্পোর্ট করে। তারপর সেটাকে কাস্টমাইজ করে আপনি ওই প্রোডাক্ট গুলা ডিলিট করে আপনার প্রোডাক্ট গুলো আপলোড করে দিলেন। কোনো ডিজাইনগত চেঞ্জের পরিবর্তন করতে পারবেন এলিমেন্টর দিয়ে। তো যাক এলিমেন্টরের ক্লাস যেহেতু আমাদের এখনো হয়নি আপনারা বুঝতেছেন না। তো এই ই-কমার্স শেষ হলে আমাদের এলিমেন্টর চলে আসবে। আচ্ছা তো আমরা এক কাজ করব। আমরা এখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে সেইগুলোর সেটিংস সব আমরা দেখব। যেন আপনারা মানে বুঝতে পারেন কোনটা কি কারণে আসলো, কোথা থেকে আসলো। আচ্ছা এখান থেকে যে ১ম যে ডেমোটা রয়েছে সিম্পল এটাকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য দেখেন আমি এখানে এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের রিকোয়ার্ড প্লাগইন। প্লাগইন এর ভিতরে রয়েছে মডেল রয়েছে, ওশিয়ান প্রোডাক্ট শেয়ারিং এগুলো প্লাগইন, এলিমেন্টর রয়েছে, ডব্লিউপি ফর্ম, ও-কমার্স এই যে দেখেন ও-কমার্স প্লাগইন। আচ্ছা আমরা একটু ও-কমার্স প্লাগইনটা দেখে আসি। আমি সিম্পলি এখান থেকে প্লাগইন থেকে এড নিউ তে যাই। এখানে আমি সার্চ করি ও-কমার্স। ও-কমার্স একটা প্লাগইনের নাম। এই যে দেখেন এখানে প্রায় ৫ মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ রয়েছে। লেগে গেছে। কেউ কিছু বলতেছে? কেউ কি কিছু বলবেন? কোনো কোয়েশ্চেন করবেন কেউ? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন যেটা বলছিলাম এই যে ও-কমার্স এটা কিন্তু ৫ মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে অ্যাক্টিভ রয়েছে। মানে হিউজ একটা পরিমাণ। মূলত ওয়ার্ডপ্রেসে আপনার ও-কমার্স মাস্ট বি ইউজ করতে হবে আপনি যদি ই-কমার্স সাইট তৈরি করতে চান ওয়ার্ডপ্রেস দিয়ে। And WooCommerce is the world most popular open source e-commerce solution. ই-কমার্স মূলত ই-কমার্সই, ও-কমার্স হলো একটা প্লাগইন এর নাম। এটা দিয়ে ই-কমার্স সাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তো দেখেন আমি সিম্পলি এখান থেকে এটাকে ইনস্টল করে নিই। ইনস্টল নাও। তাহলে ডেমো ইম্পোর্টের সময় আমাদের ইনস্টল করার প্রয়োজন নাই। মানে লাগবে না। সময় জাস্ট অ্যাক্টিভেট করলে হয়ে যাবে। WooCommerceটা ইনস্টল হইতে একটু সময় নেয়। এটা একটা বড় প্লাগইন। এর ভিতরে প্রচুর ফাংশন রয়েছে, প্রচুর অপশন রয়েছে এর ভিতরে। এর ভিতরে রয়েছে আপনার কারেন্সি সেট করতে পারবেন। আপনার প্রোডাক্ট গুলার মানে কারেন্সি কি হবে, টাকায় হবে নাকি ডলারে হবে। এর ভিতরে আরো রয়েছে আপনার প্রোডাক্ট আপলোড করার অপশন, প্রোডাক্ট প্রোডাক্টের ইমেজ কি হবে, প্রোডাক্টের নাম কি হবে, সেই প্রোডাক্টের দাম কত হবে, প্রাইস কত হবে, আপনি সেই প্রোডাক্ট প্রাইসে কোনো ডিসকাউন্ট দিতে চান কিনা। এর ভিতরে আপনি কুপন কোড তৈরি করার অপশন পাবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা কুপন কোড দেয়, যে কুপন কোডটা ইউজ করলে দেখা গেল 10%, 20%, 50% ডিসকাউন্ট পেয়ে যান। তো সেই সমস্ত কুপন কোড কিভাবে তৈরি করবেন। তারপরে রয়েছে আপনার শিপিং অপশনটা, যে আপনি অনেক ওয়েবসাইটে দেখেন ঢাকার ভিতরে 50 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ। তো এই যে বিষয়গুলা অটোমেটিক, যখন আপনি ঢাকা সিলেক্ট করবেন অটোমেটিক 50 টাকা ডেলিভারি চার্জ চলে আসে। আবার যখন আপনি যশোর বা অন্য যে কোনো জেলা সিলেক্ট করবেন সাথে সাথে 100 টাকা হয়ে যায়। তো এগুলো আসলে কিভাবে হয় সবগুলো আমরা দেখবো। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে। তো ঠিক আছে আমরা যেখানে ছিলাম থিম প্যানেল থেকে ইনস্টল ডেমোস ই-কমার্স এখান থেকে সিম্পল। এটাকে আমরা যেটা করব এই যে ওশিয়ান মডেল উইন্ডো এটাকে ইনস্টল করে দিই।
মানে এই ডেমোটা ইম্পোর্ট করতে গেলে আমাদের এই প্লাগইন গুলা প্রয়োজন। আমরা এর আগেও এগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো আমরা ইনস্টল করে ফেলি। তারপর নিচে যে অ্যাড অন গুলা রয়েছে এগুলো হলো আল মামুন ভাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ? আপনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন কেমন করে যেন। আচ্ছা, তারপরে এটা ইনস্টল করি। যেটা বলছিলাম নিচের গুলা অ্যাড অন এগুলো আসলে পারচেজ করতে হয়, তো এগুলো আমাদের দরকার নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। হইলে ভালো হয়, ডেমো গুলা সুন্দরভাবে হয়, সমস্যা না, আমরা ফ্রি দিয়ে এই কাজ করে নিতে পারবো। তারপর এলিমেন্টর ইনস্টল রয়েছে অলরেডি, জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। তারপর ডব্লিউপি ফর্ম, আমরা ডব্লিউপি ফর্ম দেখছিলাম, ডব্লিউপি ফর্ম দেখছিলাম না, ডব্লিউপি ফর্ম দিয়ে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়। জি ভাই। হ্যাঁ, দেখছিলাম। তো যাক, এটাকে আমরা ইনস্টল নাও করি। ডব্লিউপি ফর্মটা অনেক একটা ভারী প্লাগইন, ও কমার্সের মতোই, যার কারণে এটা ইনস্টল হইতে একটু সময় নেয়। ভাই আমি যখন ওই যে রিসেট করলাম তখন যদি আমি চাইতাম যে ডাব্লিউপি ফর্মটা রিসেট হবে না, এটা এমনই থাকবে, বাকিগুলো হবে, তাহলে কি এটা করা যাবে? না, ওই যে আমরা প্লাগইন মানে রিসেট করলে আপনার প্লাগইন গুলা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিলেট হয় না। ও আমরা তো আচ্ছা, আপনি পরবর্তীতে আবার ওই যে প্লাগইনে গিয়ে ডিলিট করে দিয়েছি ডিলেট না সব। করলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা যদি ডিলিট না করতাম তাহলে এখানে জাস্ট থেকে যেত। ও আচ্ছা, আচ্ছা। তখন আমাদের রিসেট করার পরে জাস্ট ওই ওখানে গিয়ে প্লাগইনে গিয়ে অ্যাক্টিভেট করে দিলে হয়ে যেত। আমরা তো ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে এটা নতুন করে আবার ইনস্টল হচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা কমার্সটাকে অ্যাক্টিভেট করে দেবো যেহেতু আমরা অলরেডি ইনস্টল করেছি কমার্স। আচ্ছা, দেখেন এখানে আমাদের প্রয়োজনীয় যে প্লাগইন গুলো ছিল সবগুলো আমরা ইম্পোর্ট করে ফেলছি, মানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলছি। এরপরে চলে যাবো গো টু নেক্সট স্টেপ। তারপরে এখান থেকে সবগুলোই টিক চিহ্ন থাকে, আমরা এখান থেকে ইনস্টল দিস ডেমো। তাহলে আমাদের যত যে প্রোডাক্ট গুলো দেখলাম ওগুলো একসাথে ইম্পোর্ট হয়ে যাবে, সমস্যা নেই। আমরা প্রোডাক্ট গুলো কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখাবো। জাস্ট যে প্রোডাক্ট গুলো চলে আসবে অটোমেটিক, বুঝবেন যে ওইটা এই ডেমোর সাথে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। এখানে একটু সময় নিতে পারে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? কমপ্লিট পর্যন্ত একটু ওয়েট করি।
আচ্ছা, তো দেখেন এখানে আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট। আমরা যদি এখন এটাকে ক্রস করে দিই, দিয়ে আমরা আমাদের যে সাইটটা রয়েছে সাইটটাকে রিলোড করি। দেখেন আমাদের কিন্তু সেই সেম সাইটটা এখানে চলে আসছে। প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু এখানে আমাদের চলে আসছে। ওকে, প্রোডাক্ট গুলো আমরা ডিলিট করে আমরা আমাদের মতো করে প্রোডাক্ট তৈরি করব। আচ্ছা, এখন চলেন আমরা দেখে আসি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যে ডেমো ইম্পোর্ট করলাম আমরা, যে পর্যন্ত দেখালাম আর কি। না ভাই, আচ্ছা প্রবলেম নাই। ভাইয়া, হ্যাঁ ভাই। বাংলাদেশে যে ই-কমার্স গুলা আছে ওগুলা ওয়ার্ডপ্রেস কত গুলা তৈরি হয়? ওয়ার্ডপ্রেস না, আসলে যারা ওয়েবসাইট তৈরি করবে এটা তাদের বিষয়। তারা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবে নাকি কাস্টম তৈরি করবে, নাকি কোনো বিভিন্ন ডেভেলপারদের কাছে বিভিন্ন ই-কমার্স এর টেমপ্লেট তৈরি করা থাকে পিএইচপি দিয়ে, সেগুলো তারা পারচেজ করে, বা তারা ফুল কাস্টম ভাবে নিজে মানে কোডিং করে তৈরি করে, এমন আছে, ঠিক আছে? আর যার যেমন ইচ্ছা। তবে বাইরের কান্ট্রিতে আপনার ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স খুবই জনপ্রিয়, এবং আপনি যখন মার্কেটে ঢুকবেন, আমরা মার্কেট রিসার্চ করবো ই-কমার্স এর উপরে, আসলে ই-কমার্স এর উপরে মার্কেট প্লেসে কেমন কাজ আছে, ওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন ই-কমার্স এর চাহিদা কেমন, বা ওরা কিভাবে তৈরি করে, কেমন কাজ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। এগুলা ইজি ছিল, যেহেতু আমরা গতদিনও আহ মানে গতবারও এই থিম নিয়ে সেম ভাবে ডেমো ইম্পোর্ট করছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাই। বেশ কিছু নতুন অপশন আমরা পাবো। দেখেন এখানে আমরা নতুন কিছু অপশন পেয়েছি, মডেল, তারপরে পেয়েছি আপনার ই-কমার্স, প্রোডাক্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, তারপর এলিমেন্টর, টেমপ্লেট, ডব্লিউপি ফর্ম, এগুলো নতুন অপশন পেয়েছি। এলিমেন্টর, যেহেতু এলিমেন্টর দিয়ে আমরা এখনো কাজ করি নাই, আমরা ই-কমার্স শেষ হলে এলিমেন্টরটা দেখব। তো আপাতত আমরা যেটা দেখবো সেটা হলো, দেখেন ই-কমার্স যে প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করেছিলাম, তো সেই ই-কমার্স প্লাগইনের কারণে এখানে দেখেন ই-কমার্স, প্রোডাক্ট, অ্যানালিটিক্স এবং মার্কেটিং এর ৪ টা অপশন চলে আসছে। তো আমরা সবগুলারই কাজ দেখব এবং এগুলো সম্পর্কে পরিচিত হব। দেখেন এখানে আমি প্রথমে চলে যাব ই-কমার্স। এখান থেকে যদি আমি হোমে যাই, আচ্ছা এখানে হোমে আসলে আমরা বেসিক একটা ড্যাশবোর্ড মতো দেখতে পাচ্ছি ই-কমার্সে, যে অর্ডার রয়েছে আমাদের ৪ টা, ৪ পিস অর্ডার রয়েছে। তারপরে এখান থেকে স্টক, আউট অফ স্টক, অনেক ওয়েবসাইটে দেখবেন যে প্রোডাক্টের সাইডে লেখা থাকে যে সাপোজ স্টকে ১০ টা আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা ১০ পিস আছে, বা এই প্রোডাক্টটার ১০০ পিস আছে, এরকম। যাক, এই হোমের এইগুলো আমরা পরে দেখবো, এখন দেখলে আসলে তেমন বুঝতে পারবেন না। তারপরে অর্ডারটা পরে, কাস্টমার কুপন, সেটিংসটা আমরা দেখবো প্রথমে। ই-কমার্স এর ভিতরে সেটিংস, এই সেটিংস গুলো দেখে গেলে আপনারা এখানে যে অপশন গুলো রয়েছে, জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অর্থাৎ যাবতীয় বিষয়গুলো এখানেই, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয় সেটিং গুলা। আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে আহ, প্রদর্শন করাবেন, এখান থেকে আর কি আপনি ম্যানেজ করতে পারবেন। তো এইগুলা যদি আপনারা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারেন, এই সেটিংস গুলা, আপনারা খুব মনোযোগী হবেন, তাহলে আপনার ই-কমার্সে প্রায় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, প্রায় এক্সপার্ট। এর বাইরেও কিছু বিষয় আছে, প্রোডাক্ট আপলোডিং এর বিষয়, সেটা খুবই ইজি। প্রোডাক্ট আপলোডিং নিয়ে ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওটা খুবই ইজি। তো দেখেন এখানে সেটিংস এর ভিতরে জেনারেল অপশন রয়েছে, এখানে রয়েছে আপনার স্টোর অ্যাড্রেস, অর্থাৎ আপনার অনলাইনে যখন একটা মার্কেট রয়েছে, অনলাইনে যখন আপনি প্রোডাক্টটা সেল করছেন, নিশ্চয়ই আপনার আহ, একটা শপ রয়েছে বা একটা অফিস রয়েছে, যেখান থেকে আপনি কন্ট্রোল করেন, আপনার ওয়েবসাইট কন্ট্রোল করেন, বা আপনার প্রোডাক্ট গুলা যেখানে থাকে,
তাহলে একটা দোকান বা অফিস রয়েছে আপনার, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যদিও এই অ্যাড্রেস গুলা শো হবে না আপনার ওয়েবসাইটে, যদি আপনি না চান, সমস্যা নেই। এখানে আপনি আপনার অ্যাড্রেস গুলা দিয়ে দিতে পারেন। এখান থেকে অ্যাড্রেস লাইন 1 2 সিটি, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আমরা কান্ট্রি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই। সার্চ করি আমি। সার্চ করি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? দেখেন বাংলাদেশ ভোলা, বগুড়া, অর্থাৎ চাঁদপুর, চট্টগ্রাম সব জেলার নাম রয়েছে। আমরা যশোর, এই যে বাংলাদেশ যশোর, যশোরে চলে যাই। আমাদের যশোরে অফিস রয়েছে। জিপ কোড দিয়ে দিই। তারপর সিটি ধরেন আমাদের যশোর, এখানে RN রোড দিয়ে দিলাম। আচ্ছা, তারপর ধরেন এখানে জেনারেল অপশনস রয়েছে। এখানে রয়েছে সেলিং লোকেশন। এমনটা হতে পারে, সাপোজ আপনি বাংলাদেশি, আহ, বাংলাদেশে আপনি একটা ওয়েবসাইট করছেন ই কমার্স, যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন। হতে পারে মোবাইল ফোন, হতে পারে আপনার নিজস্ব কোনো দোকান রয়েছে, সেই দোকানের প্রোডাক্ট গুলো আপনি অনলাইনে সেল করতে চান। তো এখন কথা হলো, আপনি এই যে অনলাইন একটা ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করা মানে কি? সারা বিশ্বের লোক কিন্তু সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, তাই না? এটা তো কোনো স্পেসিফিক কান্ট্রিতে এটা রাখা হয় না, যদিও রাখা হয় সেটা খুব ভিন্ন বিষয়। তো অল ওভার কিন্তু আহ, সমস্ত বিশ্বের এরা এরা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধুমাত্র বাংলাদেশে প্রোডাক্টটা সেল করবো, আর কোনো দেশে এটা সেল করবো না, শুধুমাত্র বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করা যাবে। তো দেখেন এখান থেকে আপনি সেলিং লোকেশন, অর্থাৎ আপনি কোন কোন লোকেশনে আপনার প্রোডাক্ট গুলা সেল করবেন। এটা কিন্তু খুবই ইজি। আপনারা দেখবেন এখানে জাস্ট কোনো কোডিং এর কিছু নাই। এসব কিন্তু আপনাকে কোডিং কোডিং করে তৈরি করতে হতো, প্রোগ্রামিং করে তৈরি করতে হতো, কিন্তু এখানে খুব সিম্পলি আপনি তৈরি করে ফেলতে পারছেন, একেবারে একটা সফটওয়্যারের মতো। শুধু অপশন গুলা চুজ করতে হচ্ছে, তাছাড়া কিছুই নাই এখানে, কোনো কোডিং নাই। এরপরে যখন আমরা কোডিং স্টার্ট করব, তখন দেখবেন আপনারা বলবেন যে ভাই ওয়ার্ডপ্রেস ভালো ছিল, আমাদের ওয়ার্ডপ্রেস আরো ভালো করে শেখান, আরেকবার ওয়ার্ডপ্রেস গুলা শেখান, ওয়ার্ডপ্রেস এর অ্যাডভান্স লেভেল গুলা শেখান আমাদের, হ্যাঁ। কেননা এই এই আরামে এগুলা করে গিয়ে যখন এগুলা আবার কোডিং এ করবেন, তখন আপনার মাথা আওলায় যাবে। তো যাক, ধীরে ধীরে সবই হবে। তো যেটা বলছিলাম, এখান থেকে সেলিং লোকেশন, আমরা এখানে যদি দিই সেল টু অল কান্ট্রি, তার মানে হলো সারা বিশ্বের যত দেশ আছে, যে কোনো দেশে আমরা প্রোডাক্ট সেল করব, যে কোনো দেশে আমরা ডেলিভারি করব প্রোডাক্ট। তো যদি আপনি চান যে না আমি শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করব, বাংলাদেশে প্রোডাক্ট সেল করব, বাংলাদেশে ডেলিভারি দেবো, এর বাইরের কোনো কান্ট্রিতে ডেলিভারি দেবো না, তাহলে কি হবে? শিপ টু অল কান্ট্রিজ এক্সেপ্ট, এটা মানে হলো এখানে এটা সিলেক্ট করে আপনি যদি কোনো কান্ট্রির নাম এখানে দিয়ে দেন, এই যে নিচে কান্ট্রি দেওয়ার নাম যদি আপনি আফগানিস্তান দিয়ে দেন, তাহলে আপনি এই আফগানিস্তান বাদে বিশ্বের যে কোনো কান্ট্রিতে সেল করতে পারবেন, মানে সেল করবেন আপনার এটা এ আপনি আফগানিস্তান বাদে বিশ্বের যে কোনো কান্ট্রিতে সেল করবেন। এটা হলো শিপ সেল টু অল কান্ট্রি এক্সেপ্ট ফর। তারপর হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি। সেল টু স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করে যদি আপনি এখানে কোনো কান্ট্রির নাম দেন, সাপোজ আমি লিখতেছি বাংলাদেশ। আচ্ছা, তার মানে হলো আপনি স্পেসিফিক, মানে শুধুমাত্র বাংলাদেশে সেল করবেন, আর কোনো কান্ট্রিতে সেল করবেন না। তো আমরা এখানে এটাই রাখছি যে আমরা শুধুমাত্র বাংলাদেশে সেল করব, অন্য কোথাও সেল করব না। এরপরে রয়েছে শিপিং লোকেশন। তাহলে আমরা সেল করার বিষয় আর শিপিং কিন্তু এক বিষয় নাই। শিপিং বিষয়টা আপনারাও জানেন, আপনারা যারা অনলাইনে অলরেডি প্রোডাক্ট ক্রয় করেন, তারা জানেন যে একটা প্রোডাক্ট কেনার পরে তারা শিপ করে দেয় আপনার ঠিকানায়। তো শিপিং লোকেশন এখান থেকে শিপ টু অল কান্ট্রি ইউ সেল টু, আমরা যে দেশে সেল করব সেই দেশে শিপ করব, তার মানে এটাই সিলেক্ট করে রাখবেন। তাহলে আমরা শুধু বাংলাদেশে সেল করবো, মানে শুধু বাংলাদেশের ভিতরে এটা শিপ করব আর ডেলিভারি দেবো, বাইরের কোথাও দেবো না। আচ্ছা, তারপরে নিচের এই এগুলা আমরা পরে দেখব, এই ট্যাক্সের বিষয়গুলা, কাস্টমারের লোকেশন, এই বিষয়গুলো আমরা পরে দেখব। তারপরে এখানে দেখেন ইনেবল কুপন।
অনেক ওয়েবসাইটে দেখবেন কুপন থাকে, সেই কুপনগুলো আপনার ওয়েবসাইটে ইনেবল থাকবে কিনা। তো অবশ্যই এখানে টিক চিহ্ন দেয়া রয়েছে, তার মানে কুপনগুলো ইনেবল থাকবে। তারপরে কারেন্সি অপশন, অর্থাৎ আপনার এখন দেখেন আমাদের ওয়েবসাইটে যে কারেন্সিটা রয়েছে সেটা হলো পাউন্ডে, এই ডলারে রয়েছে, দেখছেন $139, $64 ডলারে রয়েছে, তাই না? এটাকে যদি আপনি টাকাতে শো করাইতে চান যে না, আমরা যেহেতু শুধু বাংলাদেশেই সেল করব, তাহলে আমাদের নিশ্চয়ই টাকাতে সেল হবে, ডলারে সেল হবে না। তাহলে এখান থেকে কারেন্সি সিলেক্ট করে দিবেন আপনি। এখানে বর্তমানে রয়েছে ইউনাইটেড স্টেট ডলার, ইউএস ডলার। এখান থেকে আপনি সার্চ করেন টাকা, এই যে দেখেন বাংলাদেশি টাকা চলে আসছে, এটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে কারেন্সি পজিশন, এই যে টাকার যে আইকন, টাকার যে চিহ্নটা, এই আইকনটা এই টাকার বাম পাশে থাকবে নাকি রাইট সাইডে থাকবে, আর লেফট সাইডে স্পেস থাকবে নাকি রাইট সাইডে স্পেস সহ থাকবে। আমরা লেফটে রাখি। তারপর সেভ চেঞ্জ করলাম, এতটুকু করে সেভ চেঞ্জ করলাম। আমরা এখান থেকে মেন যেটা করছি সেটা হলো শুধু বাংলাদেশে সেল করবো এবং কারেন্সিটা চেঞ্জ করে টাকা করে দিয়েছি। এখন যদি আমি এখানে রিলোড করি, এখন কিন্তু ডলার রয়েছে। আমি যদি এটাকে রিলোড করি, এখানে এখন টাকা হয়ে গেছে, $139, $64। এটা কিন্তু কনভার্ট হয়নি কারেন্সি, এটা জাস্ট কারেন্সিটা চেঞ্জ হয়েছে, কনভার্টিং সিস্টেমটা আলাদা। যেমন $1 $80, তাহলে এখানে আগে ছিল $64, তাহলে টাকা দিলেও 64 টাকায় থেকে গেল। আমরা কিন্তু কনভার্ট করি না, আমরা জাস্ট কারেন্সিটা চেঞ্জ করছি। আচ্ছা, তো এখন দেখেন সবকিছু টাকায় হয়ে গেছে। এটার দাম $32, এটার দাম $419। এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের মতো টাকা এখানে দিয়ে দিতে পারবো যে আমরা এটার দাম $5000 রাখবো, এটার দাম রাখবো $2000। আমরা আমাদের মতো রাখতে পারবো, সেটা আমরা পরে দেখবো। প্রোডাক্ট আপলোড যখন করবো তখন দেখবেন। তাহলে এখান থেকে জেনারেলের বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সটে যাব। প্রোডাক্ট, এরপরে রয়েছে প্রোডাক্টস। আচ্ছা, তো দেখেন এখানে প্রোডাক্টের ভিতরে রয়েছে শপ পেজ। শপ পেজ বলতে দেন আমরা যদি এখান থেকে পেজ থেকে অল পেজে যাই, নতুন ট্যাবে ওপেন করি, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু কোনো পেজ তৈরি করি নাই, অথচ এখানে ব্লগ, কার্ট পেজ, তারপরে চেক আউট পেজ, তারপরে আপনার মাই অ্যাকাউন্ট পেজ, এই যে শপ পেজ, এগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। এগুলা যখন আমরা ই-কমার্স ইনস্টল করব তখন এগুলো পেজ অটোমেটিক তৈরি হয়ে যায়। কেননা আহ হ্যালো কার্ট পেজের জন্য আলাদা পেজ লাগে, চেক আউট পেজের জন্য আলাদা পেজ লাগে, এগুলো অটোমেটিক তৈরি হয়ে যায়, ম্যানুয়ালি তৈরি করা লাগে না। আপনি যখনই ফার্স্ট টাইম ই-কমার্স টাকে ইনস্টল করবেন, সাথে সাথে এই পেজগুলো তৈরি হয়ে যাবে। এই শপ পেজ, শপ পেজ বলতে বিভিন্ন ক্যাটাগরি তো থাকেই, বিভিন্ন ক্যাটাগরি তো থাকেই প্রোডাক্টের। তো সমস্ত প্রোডাক্ট একটা পেজে শো করানো যায়, সেটা বলে শপ পেজ। সেই পেজে আপনার ওয়েবসাইটে যে যে ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টই থাকুক না কেন, সব ক্যাটাগরি সব প্রোডাক্ট একসাথে একটা পেজে শো করবে, সেই পেজটা হলো শপ পেজ। তো এখানে তাই বলা হচ্ছে যে শপ পেজ, তো সে শপ পেজটা কোনটা হবে এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে, যেহেতু এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেলে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে রয়েছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার। এখানে আপনি বলা হচ্ছে রিডিরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুলি অ্যাডিশন। আচ্ছা, বলা হচ্ছে যখন কোনো প্রোডাক্টে আপনি অ্যাড টু কার্ট করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করবেন, সাথে সাথে সেটা কার্ট পেজে চলে যাবে। কিন্তু আমরা চাচ্ছি না, অ্যাড টু কার্টে ক্লিক করব, এটা এখানেই থাকবে।
এই যে এখানেই থাকবে। চাইলে এখান থেকে যদি ডাইরেক্ট ওই পেজে চলে যাই তাহলে তো সমস্যা। দেখা গেল কাস্টমার চাচ্ছে এখানে আরো কিছু প্রোডাক্ট তার কার্টে এড করতে। তারপরে সবগুলো একসাথে সে গিয়ে পেমেন্ট করবে। তো ওইটা হইলে তাকে আবার ব্যাকে আসতে হবে, আবার ওখানে যেতে হবে, আবার ব্যাক আসতে হবে। এটা একটা ঝামেলাপূর্ণ বিষয় যার কারণে এখান থেকে এটা আমরা টিক চিহ্ন দেব না। আচ্ছা, তারপরে এড টু কার্ট বাটন আর্কাইভ পেজে থাকবে, এটা স্বাভাবিক। তারপরে প্লেস হোল্ডার ইমেজ থাকবে ৫ টা। তারপরে মেজারমেন্ট এখানে একটা বিষয় রয়েছে দেখেন। মেজারমেন্টটা হলো আপনার দেখা গেল আপনার প্রোডাক্টের মানে ডিটেইলস এখানে দিতে হবে, অর্থাৎ তার ওয়েট কতটুকু, তার ডাইমেনশন। আ সাপোজ আপনি একটা হেডফোন ক্রয় করলেন কোনো ওয়েবসাইট থেকে। তো হেডফোন ক্রয় করলেন, হেডফোনটার ওয়েট ওখানে কিন্তু এটা দেয়া থাকে। আপনারা যারা কুরিয়ার করছেন বা যারা পোস্ট অফিসে বিভিন্ন সেল করছেন, মানে এগুলা পাঠাইছেন, বিভিন্ন চিঠিপত্র বা কোনো প্রোডাক্ট পাঠাইছেন, তারা জানেন ওখানে কিন্তু ওয়েট এর উপরে ডিপেন্ড করে আপনার চার্জ কত আসবে। দেখা গেল আপনার সাপোজ যদি আপনি একটা চিঠি পাঠান, তাহলে কুরিয়ারে করে আপনি একটা চিঠি পাঠাবেন, তাহলে কিন্তু সেখানে সিম্পল আপনার হয়তো ৳২৫ নেবে। তাই না? ৳২৫ ৳৩০ বেশি নিবে না। ঢাকাতে যদি আপনি পাঠান যশোর থেকে। আবার যদি আপনি যশোর থেকে ঢাকাতে চিঠি না পাঠিয়ে যদি একটা ফ্রিজ পাঠান, কুরিয়ারে একটা ফ্রিজ পাঠান, তাহলে কিন্তু আর ৳২৫ ৳৩০ হবে না। কারণ এটার ওই একটা খামের যে ওজন আর একটা ফ্রিজের যে ওজন, অ্যা সম্পূর্ণ মানে বিপরীত, আকাশ পাতাল। তো যার কারণে ওয়েটটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যেকোনো প্রোডাক্ট আপলোড করার সময় এখানে ওয়েট দিয়ে দিলেন। এবং সেই ওয়েটটা আপনি কেজিতে দিবেন নাকি গ্রামে দিবেন নাকি কিসে দিবেন এখান থেকে চুজ করতে পারেন। তো আমরা সিম্পলি কেজিতেই দেব। তারপর ডাইমেনশন সেন্টিমিটারে থাকবে। ডাইমেনশন বলতে দেখা গেল আপনি একটা টি-শার্ট সেল করছেন অনলাইনে। এখন টি-শার্টের লেন্থ কতটুকু, হাইট কতটুকু এইগুলা তো আপনাকে চুজ মানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি সেন্টিমিটার হিসেবে করবেন। তারপরে এখানে রিভিউজ অপশন রয়েছে। প্রোডাক্টের রিভিউ দেওয়ার অপশন, ইনেবল রিভিউ, অর্থাৎ আপনারা যে সমস্ত প্রোডাক্ট ক্রয় করেন, আমি আ গত ক্লাসে বা গত কোনো একটা ক্লাসে মেবি এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে একটা প্রোডাক্টের আপনারা রিভিউ দিতে পারেন। একটা প্রোডাক্ট আপনি পারচেজ করার পরে সাপোজ AliExpress থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলেন। সেই প্রোডাক্টটা যখন আপনি হাতে পান তারপরে সেখানে আপনি রিভিউ দেওয়ার অপশন পান। প্রোডাক্টটা কেমন, কোয়ালিটিটা কেমন, যেমনটা দেখেছিলেন, যেমনটা বলা ছিল ওয়েবসাইটে ডেসক্রিপশনে ঠিক তেমনটা আপনি পেয়েছেন কিনা। তো এইগুলা দিয়ে একটা রিভিউ দেওয়ার অপশন থাকে। তো আপনি চাইলে আপনি যদি চান যে না আপনার ওয়েবসাইটে কেউ প্রোডাক্টের রিভিউ দিতে পারবে না, তাহলে এখান থেকে এটা উঠায় দেন। এই যে ইনেবল প্রোডাক্ট রিভিউ এটা উঠায় দেন। তাহলে কেউ আর আপনার ওয়েবসাইট থেকে মানে প্রোডাক্ট পারচেজ করতে বিএম সাকিব ভাই, আপনি তো হোস্ট, আপনি রেকর্ডিংটা অফ করে দেন।
আচ্ছা তাহলে দেখেন এখান থেকে আমরা রিভিউ উঠতেছিলাম। তারপর এখান থেকে আমরা এনেবল প্রোডাক্টের রিভিউ এনেবল ডিসেবল করতে পারি। এখান থেকে যারা ভেরিফাইড ওনার লেভেল দিতে পারি। রিভিউ ক্যান অনলি বাই যারা ভেরিফাইড ওনার, যেগুলো আসলে অ্যাডমিনরা ভেরিফাই করে দেবে, এগুলো এই ওনাররা ভেরিফাইড, শুধুমাত্র তারাই রিভিউ করতে পারবে নাকি সবাই, বাকিরা সবাই? এখানে যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে শুধু যারা ভেরিফাইড ওনার তারাই রিভিউ দিতে পারবে। তো আমরা চাচ্ছি না, যারাই প্রোডাক্টটা ক্রয় করবে, পারচেজ করবে, তারাই যেন এখানে একটা রিভিউ দিতে পারে। তারা তারা কেমন প্রোডাক্ট পাইছে সেটা তারা লিখতে পারে। প্রোডাক্ট রেটিং, রেটিং বলতে এখানে রিভিউ দেওয়া এক বিষয়, রেটিং করা আর এক বিষয়। রেটিং বলতে আপনার যে 5 স্টার, 3 স্টার, 2 স্টার এর স্টার দিতে পারবে, রেটিং দিতে পারবে। তো আপনি রেটিং এর অপশনটা রাখতে চান নাকি শুধুমাত্র লিখতে পারবে কমেন্টের মতো, যে প্রোডাক্টটা ভালো বা প্রোডাক্টটা খারাপ লিখে রিভিউ পোস্ট করে দিল। কিন্তু এটার সাথে সাথে তারা 5 স্টার নাকি 2 স্টার, 3 স্টার এগুলোও দিতে পারবে। সেই অপশনগুলো আপনি রাখার জন্য এখান থেকে যে ইনেবল স্টার রেটিং অন রিভিউ এটা রাখতে পারেন। তো এটা অবশ্যই থাকবে। তারপরে সবকিছু চেঞ্জ করা বা আপনার সেটিং করা হয়ে গেলে এখান থেকে সেভ চেঞ্জ করবেন। আচ্ছা, এই প্রোডাক্টের ভিতরে দেখেন আরো কিছু অপশন রয়েছে, যেমন জেনারেল, ইনভেন্টরি আর ডাউনলোডেবল। তো আমরা জেনারেল দেখলাম, এরপরে ইনভেন্টরিতে যদি যাই, এখানে স্টক ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে। যে একটু আগে যেটা বললাম আমি, যে আপনারা যারা ওয়েবসাইটে রাখতে চান, যেমন তাহলে এই প্রোডাক্ট আর কয় পিস আছে আপনার কাছে, এই ধরনের কোনো অপশন যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে ইনেবল স্টক ম্যানেজমেন্ট, এটাকে টিক চিহ্ন রাখতে হবে। এবং তারপর এখানে ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবেন। এখানে আর কোনো কিছু এডিট করার দরকার নাই। এখান থেকে নোটিফিকেশনে একটা বিষয় করতে পারেন, যেমন ইনেবল লো স্টক নোটিফিকেশন। স্টক যখন আপনার লো হয়ে যাবে, দেখা গেলো 2টা বা 3টার নিচে যখন স্টক চলে আসবে, তখন আপনার মেইলে একটা নোটিফিকেশন দিয়ে দিবে এই ই-কমার্স থেকে, যে এই প্রোডাক্টটা 2 পিস আছে। তাহলে আপনি একটা বুঝে যাবেন যে এই প্রোডাক্টটা 2 পিস আছে, তাহলে এগুলো আমাকে আরো কিছু স্টকে নিতে হবে। তারপর কোনো প্রোডাক্ট যদি আউট অফ স্টক হয়ে যায়, যে প্রোডাক্ট গুলো শেষ হয়ে গেছে, তাহলে আপনি একটা মেসেজ পাবেন যে এই প্রোডাক্ট গুলো শেষ হয়ে গেছে। আর যে প্রোডাক্ট শেষ হয়ে যাবে, ওই প্রোডাক্ট গুলো আর কাস্টমার অর্ডার করতে পারবে না। সমস্যা নাই। আচ্ছা, তারপর এখান থেকে এই যে লো স্টক কয়টা আসলে আপনাকে, স্টক কয়টা আসলে দেখলো আপনি 50 পিস স্টকে দিয়ে রাখছেন, ওইটা কিনতে কিনতে দেখা গেলো 2 পিস আছে, 48 পিস কাস্টমাররা কিনে ফেলেছে। 2 পিসে যখন নেমে আসবে, তখন আপনাকে মেসেজ দেবে এই প্রোডাক্টটা 2 পিস আছে। তখন আপনি বুঝে যাবেন যে 2 পিস আছে, এখানে আরো নতুন প্রোডাক্ট দিতে হবে, স্টককে বাড়াইতে হবে, অথবা এটাকে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, তো যেখানে ছিলাম, যেটা বলছিলাম যে যে আপনার প্রোডাক্ট সবসময় ডেলিভারি করার প্রয়োজন পড়ে না। দেখা গেল আপনি কোনো সফটওয়্যার কিনছেন বা কোনো থিম পারচেজ করছেন, ওয়ার্ডপ্রেসের যে প্রিমিয়াম থিম সেগুলো পারচেজ করছেন, তাহলে আপনার কি হবে, ওই থিম গুলো তো আপনার বাসায় ডেলিভারি দিয়ে যাবেন, ওই থিম গুলো তো আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই ধরনের কিছু ডাউনলোডেবল প্রোডাক্ট থাকে, সেগুলো আমরা আপলোড কিভাবে করতে হয় সেগুলো দেখবো, সমস্যা নেই। তো এখানে সেই
ডাউনলোডেবল প্রোডাক্টের কিছু অপশন রয়েছে। তো আমরা যখন ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করব তখন এই অপশনগুলো আরো বুঝতে সুবিধা হবে, এই জন্য আমরা এই অপশনগুলো সেই সময় দেখব। তারপর রয়েছে শিপিং। শিপিং এর ভিতরে এখানে আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। আমরা একটু আগে বলেছিলাম শুরুর সময় যে শিপিং কস্ট দিলো, আপনি প্রোডাক্ট কিনছেন কিন্তু ওটা তো আপনাকে কিন্তু ফ্রিতে আপনার বাসায় আপনার এতে শিপ করে দেবে না। যদি কোনো অফার থাকে দিলো, তারা কোনো অফার দিল যে এই 2 দিনের ভিতরে বা এত টাকার পারচেজ করলে আপনি শর্ত দিয়ে দিল, কন্ডিশন দিয়ে দিল যে 2000 টাকার উপরে কেনাকাটা করলে আপনি ফ্রি শিপিং পাবেন, বা 1000 টাকার উপরে কেনাকাটা করলে আপনি ফ্রি শিপিং পাবেন, অর্থাৎ আপনার বাসায় ফ্রি ডেলিভারি দেওয়া হবে, সে আপনি ঢাকার ভিতরে হন বা বাইরে হন। এছাড়া অনেক এতে দেখবেন যে আপনার যদি শিপিং ঢাকার ভিতরে হয় তাহলে 50 টাকা, ঢাকার বাইরে গেলে 120 টাকা বা 150 টাকা বা 100 টাকা, যে যেমন দিয়ে পারে। তো সেই বিষয়গুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখান থেকে আপনাকে প্রথমে জোন ক্রিয়েট করতে হবে। আপনাকে একটা জোন ক্রিয়েট করতে হবে প্রথমে, যে জোনের মাধ্যমে আপনি শিপিংটা পাঠাবেন। যেমন আপনি যদি চান যে আমরা যেহেতু যশোরে আছি, যেহেতু আপনার বিজনেসের হেডকোয়ার্টার যশোরে, তাহলে আপনি চাচ্ছেন যে যশোরের ভিতরে যারা অর্ডার করবে তাদেরকে আপনি 50 টাকা ডেলিভারি চার্জ দিবেন, হোম ডেলিভারি দিবেন 50 টাকা যশোরের ভিতরে, যশোর জেলার ভিতরে। যদি যশোরের বাইরে থেকে কেউ অর্ডার করে তাহলে আপনি তাকে 100 টাকা চার্জ করবেন, ডেলিভারি চার্জ হিসেবে 100 টাকা রাখবেন। যেহেতু যশোরের বাইরে আপনাকে প্রোডাক্ট পাঠাইতে হচ্ছে, 100 টাকা রাখবেন। তো দেখেন এগুলা কিভাবে করে। বা আপনি যদি চান যে আপনার যশোর সদর উপজেলার ভিতরে কেউ যদি অর্ডার করে তাদেরকে 20 টাকা ডেলিভারি চার্জ বা তাদের জন্য ফ্রি করবেন, ফ্রি শিপিং শুধু যশোর সদরে। এবং যশোর সদর বাদে যশোর জেলার অন্যান্য পুরো জেলা থেকে যদি কেউ অর্ডার করে তাদেরকে 50 টাকা, আর যশোর জেলা বাদে যদি বাইরে থেকে কেউ অর্ডার করে তাদেরকে 100 টাকা। এভাবেও আপনি করতে পারবেন। তো দেখেন আমরা 3 ভাবেই দেখবো। তো সাপোজ এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা শিপিং জোন তৈরি করতে হবে। তো আমি এখানে অ্যাড শিপিং জোনে ক্লিক করছি, দেখেন অ্যাড শিপিং জোন। এরপরে দেখেন জোন নেম, এর নেম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি যে যশোর জোন। যশোর জোন, আচ্ছা তো যশোর জোন নাম দিলাম আমি একটা মিনিংফুল একটা নাম দিলাম, এবং জোন রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি লিখলাম যে যশোর, সার্চ করি যে এই যে চলে আসছে দেখেন যশোর বাংলাদেশ, এটা চুজ করলাম। চুজ করার পরে আমরা প্রথমে নিচে থেকে যাই, যেমন যশোরের শুধু সদরের ভিতর থেকে যদি কেউ অর্ডার করে, শুধুমাত্র সদর ভিতর থেকে, আচ্ছা এটা আমরা পরে দেখব। সাপোজ আমরা যশোর থেকে যদি কেউ অর্ডার করে তাহলে তাকে কি করতে হবে, এখান থেকে শিপিং মেথডটা কি হবে, অ্যাড শিপিং মেথডে ক্লিক করি। এখানে 3টা অপশন আছে, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ। ফ্ল্যাট রেট বলতে আপনি একটা নির্দিষ্ট রেট দিয়ে দেবেন যে 50 টাকা বা 60 টাকা বা 100 টাকা। যশোর থেকে কেউ যদি অর্ডার করে তাকে তাকে যদি যশোরের ভিতরে আমাদেরকে যদি ডেলিভারি করতে হয় তাহলে তাকে 60 টাকা বা 100 টাকা দিতে হবে। আর ফ্রি শিপিং বলতে ফ্রি শিপিং, এখানে কোনো শিপিং এর জন্য কোনো কস্ট রাখবে না, এটা ফ্রিতে আমরা শিপ করে দেব। আর লোকাল পিকআপ বলতে হলো এই জায়গাটা আপনার একটা লোকাল পিকআপ রয়েছে, সেখান থেকে এসে তারা নিয়ে যাবে প্রোডাক্ট গুলো, ঠিক আছে।
এসে আপনারা নিয়ে যাবে। তো আমরা এখান থেকে ফ্ল্যাট রেট রাখবো, রেখে এখান থেকে অ্যাড শিপিং মেথড। এই যে দেখেন এখানে চলে আসছে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট চলে আসছে। এখন এইটাকে আমরা এডিট করব। অ্যাড করার পরে এটাকে এডিট করব। এডিট করলে দেখেন এখানে চলে আসছে মেথড টাইটেল ফ্ল্যাট রেট। টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ফ্ল্যাট রেট চেঞ্জ করে দেওয়া গেলে আপনি অন্য কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। এবং এখানে কস্টটা কত হবে? 50 টাকা। জাস্ট 50 লিখলে এটা টাকা হয়ে যাবে, সমস্যা নেই। দেন এখানে 50 টাকা। এখন এটাকে আমি সেভ চেঞ্জ করলাম। এখন দেখেন একটা বিষয়, আমরা এতটুকু রাখলাম, রাখার পরে আচ্ছা আমরা এখান থেকে আরেকটা জোন করব, সেটা হলো আমি আবার শিপিং জোনে ক্লিক করি। শিপিং জোনে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে যশোর জোন, রিজন হলো যশোর এবং ফ্ল্যাট রেট। এখানে দেখেন একটা ডিফল্ট অপশন রয়েছে, এটা কিন্তু আমরা তৈরি করি, এটা ডিফল্ট ভাবে থাকবে। সেটা হলো লোকেশন নট কভার্ড বাই ইওর আদার জোন। আমরা যে উপরে যে জোনগুলা ক্রিয়েট করছি এইগুলা বাদে বাকি যে জোনগুলা রয়েছে সবগুলোতে এইটা কাজ হবে। এখানে যদি আমরা ঢাকা জোন আলাদাভাবে ক্রিয়েট করে দিই তাহলে এখান থেকে ঢাকা জোন বাদে অন্য জোনগুলো। তো এখানে দেখেন ম্যানেজ শিপিং মেথড, এটাতে ক্লিক করছি আমি। ক্লিক করে নরমালি আমি এখানে অ্যাড শিপিং মেথড, এখান থেকে ফ্ল্যাট রেটই থাকবে অ্যাড শিপিং মেথড, এটাকে এডিট করব। এডিট করে এখানে দিয়ে দেবো 100 টাকা। সেভ চেঞ্জ। তাহলে যশোর বাদে আমরা এবার দেখেন আমি একটু বোঝাই দিই আরেকবার। যশোরে তো আমরা 50 টাকা দিয়েছি, কাস্টম ভাবে ম্যানুয়ালি অ্যাড করে যশোরের সিলেক্ট করে 50 টাকা দিয়ে দিয়েছি। এখন বাকি আর এখন যদি আমরা দেখেন আর বাকি সমস্ত জেলাতে যদি আমরা দিতে যাই 100 টাকা, তাহলে প্রত্যেকটা জেলা সিলেক্ট করে করে 100 করে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে একটা অপশন রয়েছে যেটা হলো লোকেশন নট কভার্ড বাই ইওর আদার জোন। তো যে লোকেশন গুলা আমাদের আদার যে জোন ক্রিয়েট করেছি সেই জোনের ভিতরে কভার নাই, সেই জোনের ভিতরে নাই, অর্থাৎ এখানে যশোর আছে, তার মানে যশোর বাদে আর একটাও নাই। তাহলে যশোর বাদে বাকিগুলাতে আমাদের 100 টাকা কার্যকর হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে বিষয়টা এরকম। এখন দেখেন আমি যেটা করব সেটা হলো আমরা একটা ম্যানুয়াল একটা প্রোডাক্টে চলে যাই। এখানে চলে আসি, আমরা কার্টে যেটা ছিল আমরা এটা রিমুভ করে দিই, এই পেজটাকে রিলোড করি। রিলোড করার পর ধরেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট কিনবো, সেটা হলো এই প্রোডাক্টটা কিনবো, ঠিক আছে। এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। এই প্রোডাক্টের প্রাইসটা কত? 109 টাকা 95 পয়সা। আচ্ছা আমি বোঝার সুবিধার্থে এই প্রোডাক্টের প্রাইসটা একটু মানে লেবেল করে দিই, হয় 100 টাকা নাই 150 টাকা নাই 200 টাকা, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? তো আমি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাচ্ছি, এগুলো আমরা পরে আসবে, এটা হয়ে গেলে প্রোডাক্ট অ্যানালিটিক এগুলো আসবে। তো আমি জাস্ট একটু আগে গিয়ে এটা ঠিক করে দিই। 109 টাকা ছিল কোনটা? এইটাই, প্রোডাক্টটা ওপেন করলাম। ওপেন করে এই প্রোডাক্টের প্রাইসটা আমরা 200 টাকা করে দিলাম এবং এটাকে আপডেট করে হয়ে গেল আমাদের প্রোডাক্টের প্রাইস আপডেট। এখন দেখেন আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবেন এখানে 109 টাকা না 200 টাকা প্রোডাক্টের প্রাইস, এই যে দেখেন 200 টাকা হয়ে গেছে। তো দেখেন এই প্রোডাক্টের প্রাইসটা হলো 200 টাকা। এখন আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম, একটাই নিলাম কোয়ান্টিটি, এক পিস অর্ডার করলাম, ভিউ কার্ট। ভিউ কার্টে আসার পরে এখানে দেখেন বলা হচ্ছে যে শিপিং এর অপশন চলে আসছে এবং ইন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন। আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে, তাহলে ক্যালকুলেট শিপিং এ ক্লিক করে আমি যদি এখান থেকে বাংলাদেশ তো অবশ্যই ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ধরেন ভোলা। ডিস্ট্রিক্ট আমরা ভোলা দিলাম, তাহলে বলেন তো আমাদের ডেলিভারি চার্জ কত আসবে, শিপিং কস্টটা কত আসবে? 100 টাকা। 100 টাকা এক্স্যাক্টলি। দেখেন আমরা যদি এখানে আপডেট করে দিই
দেখেন আমাদের ফ্ল্যাট রেট 100 টাকা এবং 200 টাকা প্রোডাক্টের প্রাইস, 100 টাকা ডেলিভারি চার্জ এবং টোটাল 300 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে, তাহলে এই প্রোডাক্টটা আমাদেরকে পাঠানো হবে। আমরা যদি ভোলা চেঞ্জ করে এখান থেকে গাজীপুর দিয়ে দিই আপডেট, তাও দেখেন 100 টাকা। আমরা যখন এখান থেকে যশোর দিয়ে দেব, সার্চ করি যশোর, এই যে যশোর দিয়ে দেব এবং আপডেট করব, তখন দেখেন ফ্ল্যাট রেট 50 টাকা, 200 টাকা প্রাইস, 50 টাকা ডেলিভারি চার্জ এবং টোটাল 250 টাকা। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে কিভাবে অটোমেটিক এটা মানে হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে যে কোন জেলায় কত টাকা, কোথায় ডেলিভারি করলে কত টাকা চার্জ হবে, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। কারণ আপনি যদি চান কেউ যদি যশোরের ভিতরে যে আপনার যশোর সদরের ভিতরে কেউ যদি নিতে চাই, যশোর সদরের ভিতরে, তাহলে তাকে ফ্রি শিপিং দেবেন, তাকে দিবেন ফ্রি শিপিং। আর যদি কেউ বা তাকে দেবেন আপনি 20 টাকা বা 50 টাকা, তখন তাকে ফ্রি শিপিং দেবেন যশোর সদরের ভিতরে। আর সদর বাদে বাইরে যারা রয়েছে তাদেরকে দিলে আপনি তাদেরকে নেবেন 50 টাকা। তো এই বিষয়টার জন্য দেখেন এখানে যেটা করতে হবে আপনাকে, আমরা ই-কমার্স থেকে সেটিংস এ যাব, আবার যার পরে এখান থেকে চলে যাব শিপিং এ। শিপিং এ যাওয়ার পর এখান থেকে দেখেন এখানে যশোর জোন নামে একটা অপশন ছিল। এই যশোর জোনে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অ্যাড, এখানে যদি আমরা আবার ফ্রি শিপিং দিই তাহলে এখানে দিলে কাজ হবে না, আমাদেরকে আরেকটা তৈরি করতে হবে, জোন তৈরি করতে হবে। আমরা আরেকটা জোন ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম যশোর সদর জোন। এখানে আমরা লিখে রাখলাম আবার যে যশোর বাংলাদেশ। তো এখানে আমরা লিমিট টু স্পেসিফিক জিপ বা পোস্ট কোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। নিশ্চয়ই ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার সময় তারা পোস্ট কোড দিবে এবং অ্যাড্রেসে নিশ্চয়ই পোস্ট কোড থাকে বা জিপ কোড। তো সেটা যখন তারা করবে তখন দেখেন আমি এখানে লিস্ট অন পোস্ট কোড পার লাইন, আমরা জানি যশোর সদরের পোস্ট কোড হলো 7400। সদরের বাইরে গেলে যেমন ঝিকুরগাছা যদি হয় তাহলে 7420, মনিরামপুর হলো মেবি 7430 বা কত জন আছে, এরকম ভিন্ন ভিন্ন। সদরে হলো এটা 7400। তাহলে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড শিপিং মেথডে এখান থেকে ফ্রি শিপিং করে দিলাম, ফ্রি শিপিং অ্যাড শিপিং মেথড। এটাকে ঠিক আছে, তাহলে দেখেন শিপিং জোনে যায়, আবার সেভ হয়ে গেছে ওইটা। এই যে দেখেন যশোরে ফ্ল্যাট রেট আছে 50 টাকা, কিন্তু যশোর 7400ই ফ্রি শিপিং আছে। দেখি এটা কাজ করে কিনা। আমরা কার্টে যাব, যে এখানে রিলোড করব, রিলোড করার পর দেখেন যশোর 50 টাকা দিচ্ছে। আমরা যদি চেঞ্জ অ্যাড্রেস করে এখানে জিপ কোড দিয়ে দিই 7400, আপডেট। আচ্ছা, তার এখানে ফ্ল্যাট রেটই থাকছে এখানে, কারণ হলো এখানে ডবল যশোর চলে আসছে, যশোর ডবল চলে আসছে। এখন এটাকে আমরা এডিট করি যশোর জন, এটাকে ফ্রি শিপিং অ্যাড করি, অ্যাড করে ফ্রি শিপিংটা এডিট করি, এডিট করে এখানে অপশন নাই, বুঝতে পারছি। এই অপশনটা আমাদের ভিন্নভাবে চালু করতে হবে, এইভাবে হবে না। এটাকে তাহলে আমাদেরকে আরো একটু করতে হবে, এক্সট্রা কিছু কাজ করতে হবে। তো ওই কাজগুলো আমরা পরে করবো।
এখানে আরো কিছু এক্সট্রা কাজ করে আসতে হবে। পোস্টকোড কন্টেইন অর্ডার খুলে গেল। এখানে ৭৪০০ দিয়ে আমরা শিপিং জোন থেকে এটাকে ডিলিট করে দিই। এই যে দেখেন, এখন যেটা হচ্ছে সেটা হলো আপনার শিপিং কিন্তু যশোর কিন্তু ১০০ টাকা হয়ে গেছে। যখনই এখান থেকে আমরা জিপ কোড দেবো ৭৪০০ আপডেট করব, তখন এটা ৫০ টাকা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে যদি চাই যশোরের বাইরে আমাদের ঝিকরগাছাতে ৭৪২০ এটা আপডেট করলাম, তাহলে এটা ১০০ টাকা। অর্থাৎ এখান থেকে ৭৪০০ আমরা করছি, তো এটাকে আচ্ছা, তো দেখেন এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হলো যখন আমি এখান থেকে ৭৪০০ দেবো, ফ্রি শিপিং চলে আসছে। যে যশোর ৭৪০০ ভিতরে এই জিপ কোডের যদি কোনো অ্যাড্রেস থাকে তাহলে সেটা ফ্রি শিপিং এ চলে যাবে। আচ্ছা, আর এছাড়া আরো ডিটেলসে আমরা যখন আরো প্রোডাক্ট আপলোড করে যখন ম্যানুয়ালি দেখবো তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে রয়েছে শিপিং অপশন। শিপিং অপশনে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে ইনাবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ। এই যে কার্ট পেজে যে আমরা এতক্ষণ, এটা কিন্তু কার্ট পেজে রয়েছে না, তাই না? আমরা কিন্তু এখনো চেক আউট পেজে যাই নাই। তো চেক আউট পেজে যাওয়ার আগে আমরা এখানে যেমন আহ, এই যে ক্যালকুলেট করতে পারছি আমাদের অ্যাড্রেস দিয়ে, তো এই অপশনটা চালু রয়েছে। যেমন এখানে দেখেন ইনাবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, এটাকে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আমরা যদি এটা উঠাই দিয়ে সেভ চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা এই কার্ট পেজ যদি এখন রিলোড করি, এখানে কিন্তু এই যে এ কিন্তু আর নাই যে চেঞ্জ অ্যাড্রেস করে আপনি দেখবেন, এই বিষয়টা কিন্তু এখানে আর নাই। আগে কিন্তু এখানে চেঞ্জ অ্যাড্রেস ছিল, যেটা ক্লিক করে আমরা বিভিন্ন অ্যাড্রেস চেঞ্জ করে করে দেখছিলাম কোথায় কি। তো এটা এখন যেটা হবে, আমি যদি প্রসিড টু চেক আউটে যাই, চেক আউটে যাওয়ার পরে এটা কাজ হবে। যেমন এখানে দেখেন ফ্রি শিপিং রয়েছে, কারণ এখানে আমাদের ডিফল্ট অ্যাড্রেস যশোর দেওয়া রয়েছে, যে ডিস্ট্রিক্ট যশোর ৭৪০০। তো এটাকে যদি আমি চেঞ্জ করে ঝালকাঠি করে দিই, তাহলে দেখবেন এখান থেকে ঝালকাঠি, আর এখানে দেখেন কান্ট্রি চেঞ্জ করার কোনো অপশন নাই, শুধু বাংলাদেশি। কারণ এখানে আমরা, আপনাদের মনে আছে যে যখন আমরা করছিলাম আপনার
প্রোডাক্ট সেল করার অপশন চুজ করে দিয়েছিলাম কান্ট্রি ওয়াইজ, শুধু বাংলাদেশ দিয়েছিলাম, যার কারণে এখানে শুধুমাত্র বাংলাদেশ আসছে, কান্ট্রি চেঞ্জ করার কোনো অপশন নাই। আমরা যদি জেনারেলে যাই আবার, যাওয়ার পর এখান থেকে ধরেন বাংলাদেশ সেল করব আর হলো আর্জেন্টিনায় সেল করব। যদি আমরা সেভ চেঞ্জ করি, এরপরে যদি আমরা চেক আউট পেজে সেখানে রিলোড করি, এখানে দেখেন বাংলাদেশ আর আর্জেন্টিনা দুইটা চলে আসছে। এখন এই দুই দেশে ছাড়া কোনো দেশে আমরা সেল করবো না, যার কারণে এই দুইটা দেশে এখানে শো করছে। তারপর এখান থেকে বলছে আচ্ছা এটা হলো পেমেন্ট মেথড, এখানে যার কারণে এখানে সরি আসছে, পেমেন্ট মেথড এখন আমরা অ্যাড করি নাই। এরপরে আমরা পেমেন্ট মেথড দেখবো। দেখেন শিপিং এ যাই, শিপিং অপশন। আচ্ছা, তো এখান থেকে ক্যালকুলেটর আমরা অন করে দিই যেন সবাই করতে পারে। তারপরে হাইট শিপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস ইজ ইন্টার, যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাড্রেস ইন্টার করা হবে, অ্যাড্রেস যতক্ষণ না পর্যন্ত দেয়া হবে ততক্ষণ শিপিং যে কস্ট, ফ্রি ডেলিভারি নাকি 50 টাকা নাকি 100 টাকা, এটা হাইট থাকবে। যখন অ্যাড্রেস দেওয়া হবে তারপর এটা শো করবে। অন করে দিলাম। তারপর শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস। তো এখানে বিলিং ডিফল্ট থাকবে, কেউ যদি ডিফল্ট ভাবে এটা বিলিং অ্যাড্রেসে যাবে। এখানে দেখেন এটা হলো বিলিং ডিটেলস, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আবার এখানে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই যে এখানে যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসে আপনার এই প্রোডাক্টটা চলে যাবে। আপনি যদি চান না যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে যাবে না, আপনি চাচ্ছেন এটা হলো বিলিং অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে বিলটা সংগ্রহ করা হবে আর প্রোডাক্ট যাবে অন্য অ্যাড্রেসে, তাহলে এখানে যে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে দেখেন আবার এখান থেকে আবার অপশন গুলো চলে আসছে। তো ডিফল্ট ভাবে আসলে যারা প্রোডাক্ট কিনে তারাই আসলে অর্ডার করে। তারপরে এখানে ডিবাগ মোড আছে, তারপরে এগুলো সবকিছু হয়ে গেলে এখানে চেক চেঞ্জ। তারপর শিপিং ক্লাস রয়েছে, ক্লাসটা হলো যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করবো ওখান থেকে ক্লাস সিলেক্ট করার অপশন থাকে। ক্লাস বলতে দেখা গেল আমি প্রথমে বলেছিলাম যে একটা চিঠি পাঠাইতে আপনার 25 টাকা লাগতে পারে, কিন্তু একটা ফ্রিজ কিন্তু আপনি 25 টাকায় পাঠাইতে পারবেন। তো এইভাবে এখানে সিলেক্ট করে দিতে হয়। তো প্রোডাক্ট আসলে আমাদেরকে একটা আপলোড না করলে আপনারা শিপিং ক্লাসটা বুঝতে পারবেন না, কারণ ওখান থেকে কোন প্রোডাক্ট কোন ক্লাসের আন্ডারে দেব সেটার পরে আমরা এখানে এসে সেটাকে সিলেক্ট করব, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবেন। আচ্ছা, তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা আপাতত জাস্ট এই বিষয়গুলোর সাথে পরিচিত হচ্ছি। এরপরে যখন আমরা খুব দ্রুত কাজ করব, প্রোডাক্ট আপলোড করব, কোথায় আমাদের পেমেন্ট মেথড কোনটা অ্যাক্টিভ করার দরকার, আমাদের প্রোডাক্টের শিপিং কোথায় কি করব, এখানে জাস্ট এসে আমরা দ্রুত করে ফেলবো, তখন আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি আগে থেকে এগুলা মানে আপনাদেরকে বোঝাই দিয়ে যাচ্ছি আসলে কোনটা কোন ফাংশনের কি কাজ, কোন অপশনটার কাজকে, এগুলো আমি এক নজর আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা ই-কমার্সের মজাটা যেটা, যে ই-কমার্সের ক্লাস করে যেখানে মজা পাবেন সেটা হলো যখন আমরা প্রোডাক্ট আপলোড করব, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করব। সিম্পল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে আপনি একটা টি শার্ট আপলোড করছেন, কাস্টমাররা চাইলে সেটার কালার চুজ করতে পারবে, সাইজ চুজ করতে পারবে, হুম, এগুলো চুজ করতে পারবে, তার এম সাইজ লাগবে নাকি এল সাইজ এগুলা চুজ করতে পারবে, কালার ব্লু কালার যে কালার থাক সবগুলো কালার সে চুজ করতে পারবে। তো এগুলা যখন আসবে, তারপরে আপনার যখন কুপন কোড আসবে তখন আপনারা ই কমার্সের ক্লাস করে মজা পাবেন। আচ্ছা, তো যে পর্যন্ত দেখালাম এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে বাকি বিষয়গুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে বিরতির পরে আমরা আবার ফিরে আসছি, এবং বিরতির আগে যে পর্যন্ত দেখছিলাম এখানে শিপিংটা মোটামুটি আমাদের কভার হয়ে গেছিল। এরপরে চলে যাব পেমেন্ট।
দেখেন পেমেন্টের বিষয়টা এখানে দেখেন ডিফল্ট ভাবে এই কয়টা পেমেন্ট রয়েছে: ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি। এই তিনটা পেমেন্ট মেথড ডিফল্ট ভাবে রয়েছে এবং এই সবগুলা ডিজেবল রয়েছে, এগুলো ওয়েবসাইটে শো করবেন। দেখেন চেক আউট পেজে যদি আমরা আসি, এখানে কিন্তু কোনো এটা নিচে এখানে পেমেন্ট মেথড শো করবে। এখানে বলা আছে সরি, ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড ফর ইওর। আচ্ছা, এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাভেলেবল নয়, যার কারণে এখানে এটা শো করছে। তো এখানে আপনি আরো নতুন নতুন পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, যেমন এখানে আপনি চাইলে বিকাশ অ্যাড করতে পারেন, আপনি এখানে চাইলে নগদ, রকেট, তারপর আপনি যদি চান কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অপশন এখানে অ্যাড করতে পারবেন। এখানে যে কোনো পেমেন্ট মেথডই আপনি অ্যাড করতে পারবেন। তো পেমেন্ট মেথড সম্পর্কে আমরা একটু বিশদ আলোচনা করব এখন। সেটা হলো এখানে এই যেগুলো রয়েছে এগুলো ডিফল্ট রয়েছে। দেখেন আমি যদি এখানে অনেক ওয়েবসাইট দেখবেন ক্যাশ অন ডেলিভারি থেকে, যে প্রোডাক্ট হাতে পাবো তারপরে পেমেন্ট করে দেবো। যেমন কুরিয়ারে করে ওরা প্রোডাক্ট পাঠায় কুরিয়ারে। সাপোজ যদি সুন্দরবন কুরিয়ারকে আমি উদাহরণ হিসেবে রাখি, ওরা যদি সুন্দরবন কুরিয়ারে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেয়, আপনি কি করেন, সুন্দরবন থেকে আপনাকে ফোন করা হয় যে আপনার প্রোডাক্ট চলে আসছে, এসে নিয়ে যান, আপনার এত টাকা ডিউ আছে। তো দেখা গেলো আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে সেখানে পেমেন্ট করবেন, প্রোডাক্টের যে প্রাইস থাকবে ডেলিভারি চার্জ সহ, সেটা পেমেন্ট করার পর তারা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে। কিন্তু আগে থেকে আপনাকে কিন্তু প্রোডাক্ট চেক করতে দিবে না, এটা একটা রুল থাকে। তো এই সিস্টেমে এটাকে বলে ক্যাশ অন ডেলিভারি, অথবা আপনার আরো অনেকভাবে পাঠায়। হোম ডেলিভারিতে আপনার রেড এক্স আছে, যারা আপনার একেবারে উপজেলা পর্যায়ে চলে যায়। তো যাও, এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিলাম। এখানে জাস্ট ক্লিক করলে এটা ইনেবল হয়ে যাবে। এই যে দেখেন এটা রাইট সাইডে চলে গেছে, এটা ইনেবল হয়ে গেছে। আমি এটাকে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পর এখানে দেখুন, এখন চেক আউট পেজে এখানে যদি আমি রিলোড করি, এই পেজটাকে যদি আমি রিলোড করি, এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। ক্যাশ অন ডেলিভারি এখানে চুজ করার অপশন যেহেতু একটাই রয়েছে, এখান থেকে এই জন্য একটাই, এখানে প্লেস অর্ডার করলে এই ক্যাশ অন ডেলিভারিতে এটা প্লেস হয়ে যাবে অর্ডার। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হলো লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারটাও দেখাবো আপনাদের, লাইভ সার্ভারে কাজ করবো। এবং তাহলে কি হবে, এখানে তো আর আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন না। তখন যেটা হবে, আপনারা ভিজিট করবেন, আপনারা অর্ডার করবেন যে যার জায়গা থেকে, এবং আমি সেটা এখান থেকে দেখাবো যে দেখেন এখানে অর্ডারটা আসছে, কে কোন প্রোডাক্ট অর্ডার করছে, কয় পিস অর্ডার করছে, এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাস। আপনারাই অর্ডার করবেন, ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে অর্ডার করবেন, আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আপনি অর্ডার করছেন, আপনি অর্ডার করছেন। এগুলো লাইভ সার্ভারে হয়, এগুলো লোকাল সার্ভারে হয় না। যেহেতু লোকাল সার্ভার তো আর আপনারা ভিজিট করতে পারবেন না এখানে আমার এই সাইটটা, এটা জাস্ট শেখার জন্য। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, এখন নতুন পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন। এখানে ডিফল্ট যেটা রয়েছে, এখানে যদি আমি ব্যাংক ট্রান্সফার দিয়ে দিই, এটাকে সেট আপ করতে হবে, ব্যাংক ট্রান্সফারটা সেট আপ করতে হবে। সেট আপে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন অ্যাড ডিটেলস, অর্থাৎ কাস্টমার যে প্রোডাক্টটা কিনবে, কিনে যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যদি তারা পেমেন্ট করতে যায়, ব্যাংকে তারা পেমেন্ট করে দিল এবং আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিন। তো তারা যে ব্যাংকে পাঠাবে, তো তাদের জন্য আসলে কোন অ্যাকাউন্টে পাঠাবে, ব্যাংক নামটা কি, হ্যাঁ, এই সমস্ত কিছুই তো তাদের প্রয়োজন। তো এখানে দেখেন, এখানে অপশন রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনার দিতে হবে যে আপনি যে প্রোডাক্ট সেল করছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম দিতে হবে, এখানে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দেখেন আমি এখানে নাম দিয়ে দিলাম, এখানে সাপোজ নেম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার ধরেন এখানে একটা ডামি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, ব্যাংক নেম ধরেন দিয়ে দিলাম এবি ব্যাংক, তারপরে শর্ট কোড দিয়ে দিলাম এখান থেকে কিছু একটা, আইবিএন নাম্বার দিয়ে দিলাম। এগুলো আপনারা ব্যাংকে গেলে পেয়ে যাবেন, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে এইগুলো ইনফরমেশন চাইলে আপনাকে দিয়ে দেবে। এখানে সুইফট কোড দিয়ে দিলাম, এটাও একটা দিয়ে দিলাম, তারপরে সেভ সেন্স এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন চেক আউট পেজে আমি যদি এখানে একটা এসে রিলোড করি,
রিডাইরেক্ট করলে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হলো ব্যাংক ট্রান্সফার, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমি যদি ডিরেক্ট কেউ কোনো কাস্টমার যদি চায় তারা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করবে, তাহলে এখানে তারা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখেন মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইন আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি অ্যাজ দ্য পেমেন্ট রেফারেন্স। আচ্ছা, এখানে তো ডিটেলসটা দেখানোর কথা। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন ইন আবার সেকশনস, কিন্তু এটা শো করানোর কথা। শো করছে না কেন? যাক, এগুলো ওখানে তো শো হওয়ার কথা। শো না হওয়ার কারণটা পেমেন্ট পেজে সেভ চেঞ্জ করেন তুমি, বুঝি নাই। পেমেন্ট পেজে সেভ চেঞ্জ। ও, এখানে জি জি। things has been saved। দেখি আমরা একটু সাইট থেকে ঘুরে আসি। আচ্ছা, দেখেন এখানে আহ, যখন প্লেস অর্ডার করবে এটা তার পরে শো করবে এই যে ব্যাংক ডিটেলস। অর্ডার প্লেস করার পরে এবার বলবে যে এই যে যে ব্যাংক নেম এবি ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, শর্ট কোড, এই অ্যাকাউন্টে আমার এই যে এত টাকা পেমেন্ট করে দিতে হবে, 200 টাকা টোটাল যেটা থাকবে এটা পেমেন্ট করে দিতে হবে। এবং যে অর্ডার করবে তার ডিটেলস এখানে থাকছে। তো এই অ্যাকাউন্টে যখন এত টাকা পেমেন্ট করে দিবে তখন অবশ্যই এখানে দেখেন ওখানে ডিটেলসে দেয়া ছিল যে আপনার অর্ডার নাম্বারটা শেয়ার করার জন্য এই যে অর্ডার নাম্বার 306। এখন দেখেন একটা যদি আমরা অর্ডারে আসি, ই কমার্সের ভিতরে অর্ডারস, এখান থেকে আসলে দেখেন এই যে সুমি আক্তার নামে 59 সেকেন্ড আগে একটা অর্ডার আসছে, এটা অন হোল্ডে রয়েছে। যখন সে আমাদেরকে ইনফর্ম করবে যে হ্যাঁ আমি পেমেন্ট করে দিয়েছি, অর্ডার নাম্বার এত, অর্ডার নাম্বার দিয়ে সে যখন পেমেন্ট করে দেবে তখন আমরা এটা চেক করব এখান থেকে। তখন আমরা ম্যানুয়ালি ব্যাংকে চেক করবো যে আসলে এই অর্ডার নাম্বার এই পেমেন্টটা আসছে কিনা আমাদের ব্যাংকে। যদি দেখি আসছে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দেব বা প্রসেসিং করে দেব। এটা প্রসেসিং করে দেব আমরা, যে প্রসেসিং হচ্ছে, তারপর যখন অর্ডার সেন্ড করে দেবো, পাঠিয়ে দেবো, তখন কমপ্লিট করে দেবো। ঠিক, এগুলো আমাদের নেক্সটে দেখাবো, আপনারা যখন অর্ডার করবেন নেক্সট ক্লাসে তখন দেখাবো। তাহলে বুঝলাম ব্যাংক ট্রান্সফারটা আসলে অর্ডার করার পরে সেখানে শো করবে। আচ্ছা, তারপরে আমরা যেখানে ছিলাম সেটা হলো সেটিংস, এখান থেকে পেমেন্ট।
তো পেমেন্ট মেথড নিয়ে আমরা আরেকটা বিষয় বলতেছিলাম যে চেক পেমেন্টও ভাবে করতে পারেন, এছাড়া বাদ বাকি এখানে পেপাল অ্যাড করতে পারেন, যেহেতু বাংলাদেশে পেপাল সেভাবে নাই, আপনি বিকাশ অ্যাড করতে পারেন, নগদ অ্যাড করতে পারেন। তো দেখেন এগুলো অ্যাড করার জন্য আপনাকে এক্সট্রা প্লাগইন অ্যাড করতে হবে। এখানে সরাসরি অ্যাড পেমেন্ট মেথডের কোনো অপশন আপনি পাবেন না, এগুলো আপনাকে কি করতে হবে, প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন থেকে আমি অ্যাড নিউতে যাচ্ছি, সাপোজ আমরা বিকাশ অ্যাড করব। তো যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ করতেছি বিকাশ, বিকাশ লিখে সার্চ করলাম। এখানে দেখেন বেশ কয়েকটা প্লাগইন চলে আসছে, এখান থেকে এই প্লাগইনটা আমরা দেখেন সফটটেক, আইটি, বিকাশ, রকেট, নগদ সবগুলো একটার ভিতরে পেয়ে যাব আমরা। এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করি। তারপর এটাকে অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, তো এখানে দেখেন এটা হয়ে গেছে। তো এখন এখানে আর কোনো কাজ নেই, কোনো অপশন পাবেন না, আপনাকে চলে যেতে হবে ই-কমার্স থেকে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি যখন এখানে পেমেন্টে যাবেন, তখন দেখবেন এখানে এই যে বিকাশ, রকেট, নগদ তিনটা পেমেন্ট মেথড কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আগে শুধু এই তিনটা ছিল ডিফল্ট, পরে প্লাগইনটা অ্যাড করার কারণে এখানে চলে। ঠিক সেম ভাবে আপনি যদি অন্য অন্য পেপাল অ্যাড করতে চান, তাহলে পেপাল প্লাগইন অ্যাড করতে হবে। তো এখানে দেখেন তিনটাই অ্যাক্টিভ আছে। আমি আপাতত এখান থেকে রকেট আর নগদ এই দুইটাকে ডিজেবল করে দিই, শুধু বিকাশ নিয়ে কাজ করব। এখানে সেভ সেন্স, এরপরে যেটা করব বিকাশের যে ম্যানেজ অপশন রয়েছে, ম্যানেজে ক্লিক করব। এখানে টাইটেল বিকাশই থাকবে, এখানে ডেসক্রিপশন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। এখানে এখন ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন আপনি। এখানে অর্ডার স্ট্যাটাস, বিকাশে যদি কেউ পেমেন্ট করে তাহলে তার অর্ডার স্ট্যাটাসটা অন হোল্ডে থাকবে, এটা ব্যাকএন্ড থেকে অ্যাডমিন চেক করে সেটা আপডেট করবে। বিকাশ নাম্বার, এখানে যে নাম্বারে তারা বিকাশ করবে, কাস্টমার যে নাম্বারে বিকাশে টাকাটা সেন্ড করবে পেমেন্টটা, সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে, এখানে অর্থাৎ আপনার নাম্বারটা আপনি দিয়ে দেবেন যে আপনি কোন নাম্বারে টাকাটা নিতে চান। তো আমি এখানে সাপোজ এখানে একটা ডামি নাম্বার দিয়ে দিলাম, এবং আপনার এই নাম্বারটা আসলে এজেন্ট নাকি পার্সোনাল এটা আপনি এখানে চুজ করে দিতে পারেন। তো এটা হলো আমাদের পার্সোনাল নাম্বার। এখন আপনি এখানে আবার বিকাশের যে 1.85% যে চার্জ রয়েছে, ক্যাশ আউট চার্জ, তো সেইটা আসলে আপনি এখানে ওই পেমেন্টের সাথে অ্যাড করতে চান কিনা। তো আমরা সেটা অ্যাড করব না, কাস্টমার যেটা থাকবে সেটাই পেমেন্ট করবে। এখানে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন যে কিভাবে সে পেমেন্ট করবে, এখানে আপনি লিখে দিতে পারেন। তো আমি সেভ চেঞ্জ করছি। সেভ চেঞ্জ করার পর এখানে আমি চেক আউট পেজে যাব। এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব প্রথমে আমাদের কার্টে। সাপোজ এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট, প্রোডাক্টটা একটু কাট করলাম, ভিউ কার্ট। এই যে 119 টাকা 95 পয়সা, 119 টাকা 95 পয়সা। প্রোসিড টু চেক আউট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ নামে একটা অপশন চলে আসছে, এখন দেখছেন বিকাশ। আর যদি বিকাশ সিলেক্ট করি তাহলে দেখেন এখানে চলে আসছে যে প্লিজ কমপ্লিট দ্য বিকাশ অ্যাট ফার্স্ট পেমেন্ট। এই যে বিকাশ পার্সোনাল নাম্বার, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে পার্সোনাল এটাও দেওয়া রয়েছে, বলা হচ্ছে পেমেন্ট করতে প্রথমে পেমেন্ট করতে হবে, দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, তারপরে এই ফর্ম দুটা ফিল আপ করতে হবে। অর্থাৎ যে নাম্বার থেকে কাস্টমার পাঠাইছে টাকা সেই নাম্বারটা সেখানে দেবে, এবং যে ট্রানজেকশন আইডিটা থাকবে সেটা সেখানে দেবে। আপনারা জানেন ট্রানজেকশন আইডিটা হলো ফিঙ্গারপ্রিন্টের মতো, একজনের আঙুলের ছাপ যেমন আরেকজনের সাথে ম্যাচ করে না, ঠিক ট্রানজেকশন আইডিটাও ম্যাচ করে না। একটা ট্রানজেকশনের সাথে অন্য ট্রানজেকশনে এক আইডি কখনোই থাকে না, দুইটা ট্রানজেকশনে। এবং যখন এই নাম্বারে সেন্ড মানি করা হবে তখন
যার কাছে পাঠাইছে সেও একটা মেসেজ পাবে, প্লাস যে পাঠাইছে সেও একটা ফিরতি মেসেজ পাবে, এবং দুইজনের ওই মেসেজেই সেম ট্রানজেকশন আইডি থাকবে। তো সাপোজ আমরা এটা অর্ডার করব, আমরা এত টাকা ধরেন এই নাম্বারে পাঠিয়ে দিয়েছি, এখন আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, আমি নাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম, এটা হলো আমাদের ট্রানজেকশন আইডি, দিয়ে এটাকে প্লেস অর্ডার করলাম। ইনকারেক্ট মোবাইল, আচ্ছা মোবাইল নাম্বার একটু প্রবলেম হয়েছে, 01445 আমরা অর্ডার প্লেস করছি, আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে। এই যে আমরা পেমেন্ট মেথড বিকাশে পেমেন্ট করে দিচ্ছি, এখন ব্যাক এন্ডে অ্যাডমিন এখানে অর্ডারে আসবে, আসার পরে চেক করবে, এই যে 20 সেকেন্ড আগে অর্ডারটা আসছে, সে চেক করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করে সে দেখবে যে বিকাশে আসছে, এখন বিকাশ নাম্বার এটা দিয়েছে এবং ট্রানজেকশন আইডি এটা দিয়েছে। এখন সে তার মোবাইল চেক করবে যে এই নাম্বার থেকে এই ট্রানজেকশন আইডির আন্ডারে এত টাকা আসছে কিনা, 119 টাকা 95 পয়সা আসছে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে, সে পেমেন্ট করছে, আর যদি না আসে তাহলে সে পেমেন্ট করেনি। আর এখানে আরেকটা সিস্টেম আছে বিকাশের, আপনারা যেটা সচরাচর করে থাকেন সেটা হলো বিকাশে ক্লিক করলে একটা পপ আপ চলে আসে, সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেন, তারপরে আপনার ফোনে একটা কোড যায়, সেই কোডটা ওখানে বসায় দেন, তারপরে পিন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিলে অটোমেটিক সেই টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তাই তো এইভাবেই তো বিকাশে পেমেন্ট হয়, আপনারা যারা পেমেন্ট করছেন জানেন। তো সেই সিস্টেমটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে অ্যাডমিন যার ওয়েবসাইটে আপনি পেমেন্ট করছেন তার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা লাগে বিকাশে, মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা লাগে, এবং তখন সে বিকাশ অফিস থেকে এটা আর কি মার্চেন্ট নাম্বার, অ্যাপ কি, আরো সিক্রেট কি এগুলা দেয়, সেগুলা দিয়ে সেট আপ করলে তখন ওই অপশনটা আসে। এছাড়া বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে বাংলাদেশে, যেমন এসএসএল কমার্স, দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এসএসএল কমার্স এটা হলো একটা ওয়েবসাইট, এটা হলো পেমেন্ট গেটওয়ে এ করে থাকে, প্রোভাইড করে থাকে। এই এসএসএল কমার্সে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, বা যে অ্যাডমিন যার ওয়েবসাইট তার যদি একটা অ্যাকাউন্ট থাকে, এবং সে এই এসএসএল কমার্সটাকে যদি তার ওয়েবসাইটের সাথে কানেক্ট করিয়ে দেয়, তাহলে তার আর কোনো আলাদা করে বিকাশ, আলাদা করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের অপশন, আলাদা করে ক্যাশ অন ডেলিভারি, এগুলো কিছুই লাগে না, এগুলো এখান থেকে অটোমেটিক চলে যায়, অটোমেটিক এই এসএসএল কমার্স সেগুলো প্রোভাইড করে। দেখেন এখানে এই যে অল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই যে এইভাবে আপনার মোবাইল ব্যাংকিং গুলা, এভাবে এই মোবাইল ব্যাংকিং গুলা, ইন্টারনেট যে ব্যাংকিং গুলা রয়েছে, ই ওয়ালেট, কার্ডের ভিতরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড, সমস্ত পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং এর ভিতরে বিকাশ, নগদ, রকেট, উপায়, শিওর ক্যাশ, তারপরে ট্যাপ অ্যান্ড পে, ফাস্ট ক্যাশ, যত মোবাইল ব্যাংকিং রয়েছে সবগুলো এখানে সাপোর্ট করবে, 10টা। তো এই সমস্তগুলা একসাথে আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে যদি আপনি এসএসএল কমার্সে একটা অ্যাকাউন্ট করেন, তবে এটা অবশ্যই পেইড, আপনাকে এখানে অ্যাকাউন্ট করে এদেরকে আবার কিছু করতে হয়, পেমেন্ট করতে হয়, তারপরে এটা আপনাকে। তো অনেকে যারা ই কমার্সের বিজনেস করে তারা এখান থেকে, বা আরো অন্যান্য ওয়েবসাইট রয়েছে, অনেক অন্যান্য কোম্পানি রয়েছে যারা পেমেন্ট গেটওয়ে গুলা করে থাকে, অপশন গুলা দিয়ে থাকে। এইটা করলে আপনারা পার্সোনালি আপনাকে বিকাশে গিয়ে, নগদে গিয়ে, রকেটে গিয়ে আলাদা আলাদা মার্চেন্ট অ্যাকাউন্ট করা লাগে না, একটা এখান থেকে এরাই আপনার পেমেন্ট গুলা কালেক্ট করে রেখে দেয়, তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ব্যাংকে উইথড্র করে ফেলতে পারেন, খুবই সিম্পল। ওকে, আমরা দেখাচ্ছিলাম এখানে কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট অপশনটা। আশা করি পেমেন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন এখন।
আচ্ছা, তো ঠিক আছে। আপনার কোনো কোশ্চেন নাই পেমেন্ট নিয়ে? এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো সেম ভাবে রকেট নগদ আপনারা সেট আপ করতে পারেন। আপনারা একটু এটা দেখে নেবেন, সেট আপ আর নাও সেট আপে গিয়ে সেট আপ করতে পারেন সেম প্রসেস। এরপর হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি। অ্যাকাউন্টেন্ট প্রাইভেসি এখানে দেখেন গেস্ট অ্যাকাউন্ট, গেস্ট চেকআউট, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট রিকোয়েস্ট, পার্সোনাল ডাটা রিমুভাল, এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো দেখেন। অ্যালো কাস্ট এখানে জাস্ট শুধু চেক আনচেক করার বিষয়, অর্থাৎ টিক চিহ্ন দিতে পারেন, টিক চিহ্ন উঠাই দিতে পারেন এবং পাশে অপশনগুলো ডিটেলসে লেখা রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে প্রথমটাতে অ্যালো কাস্টমার্স টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে কোনো কাস্টমার যদি চায় যে সে আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবে না কিন্তু অর্ডার করবে, সেটা আপনি চান কিনা। যদি এই অপশনগুলো দিতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কি হবে, কেউ চাইলে অ্যাকাউন্ট না করেও অর্ডার করতে পারবে। তো আমরা এই অপশনটা দেবো না, আমরা চাই যে অর্ডার করবে সেজন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, এবং অ্যাকাউন্ট তৈরি না করে অর্ডার করার অনেক ফ্যাসিলিটি আছে, যখন আমরা কুপন কোড তৈরি করব তখন দেখবেন। তারপরে বলেছে অ্যালো কাস্টমার টু লগ ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট ইন চেক আউট পেজে। দেখালো কেউ অ্যাকাউন্ট আছে কিন্তু সে আগে থেকে লগ ইন না করে সে কি করলো, একেবারে প্রোডাক্ট চুজ করলো, কার্টে যোগ করলো, তারপর চেক আউট পেজে চলে গেল। এখন অ্যাকাউন্ট ছাড়া তো সে অর্ডার করতে পারবে না, তাহলে তার আগে থেকে অ্যাকাউন্ট আছে, সে চাইলে তখন চেক আউট পেজে একটা লগ ইন করতে পারবে। এটা অ্যালো করে দিলাম, চেক আউট পেজে গিয়েও সে তার অ্যাকাউন্টে লগ ইন করে অর্ডার করতে পারবে। এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বিষয়টা রয়েছে, অ্যালো কাস্টমার তো ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট পেজে যখন যে চলে যাবে তখন সে দেখবে যে অ্যাকাউন্ট ছাড়া তো অর্ডার করা যাচ্ছে না, তখন সে চাইলে ওই চেক আউট পেজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। সেখানে একটা অপশন রাখবো আমরা, হ্যালো কাস্টমার তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজে অবশ্যই থাকবে, এটা টিক চিহ্ন দিয়ে রাখবো। তারপর when creating an account automatically generate user name from the customer page, না অটোমেটিক, ঠিক আছে, তারা যে ইমেলটা দিবে তাদের ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, সেটার উপর বেস করে অটোমেটিক একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে। তারপরে when creating an account automatically generate and password, আচ্ছা পাসওয়ার্ডটা জেনে অটোমেটিক হবে না, এটা কাস্টমার তাদের পাসওয়ার্ড তারা কি দেবে সেটা তারাই ভালো জানে, এটা আমরা উঠাই দেবো। কারণ আমরা চাচ্ছি যে যারা কাস্টমার তারা যেন নিজের পাসওয়ার্ড নিজেরাই দিতে পারে। তারপর নিচের গুলা এগুলা বেশি ইম্পর্টেন্ট না, এগুলা প্রযোজ্য যেমন আছে তেমনই থাক। তারপর এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকে, অবশ্যই সেভ চেঞ্জ করবো আমরা। সেভ চেঞ্জ, তারপর ইমেইলে আসার পরে এখানে দেখেন আপনারা যখন কমার্স বা আপনারা যখন কোনো ই কমার্স দারাজ বা অন্যান্য মার্কেটে যখন অনলাইন মার্কেট প্লেস যখন অর্ডার করেন, কোনো কিছু কেনাকাটা করেন, তখন দেখবেন যে আপনারা অর্ডার প্লেস করলে আপনারা একটা ইমেইল পান, বা অর্ডার যদি কমপ্লিট হয়ে যায় বা আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে একটা মেইল পান। তো এই সমস্ত মেইল গুলা যে পান দেখেন বলা হচ্ছে ইমেল নিউ অর্ডার, নতুন যদি কোনো অর্ডার আসে তাহলে এই যে অ্যাডমিনের ইমেল, অ্যাডমিন সেটা মেইল পাবে যে নতুন একটা অর্ডার আসছে। যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় অ্যাডমিন ইমেল পাবে, যদি কোনো অর্ডার ফেইলড হয়ে যায় অ্যাডমিন মেইল পাবে। তাহলে কোনো কাস্টমার অর্ডার করতে গিয়ে ফেইলড হয়ে গেল কোনো কারণে, তাহলে অ্যাডমিন মেইল পাবে যে একটা অর্ডার ফেইলড হয়েছে। এছাড়া যদি কোনো অর্ডারের স্ট্যাটাস যদি চেঞ্জ করা হয়, যেমন আপনারা স্ট্যাটাস চেক করবেন, আপনাদের যারা ই কমার্স করেন, কেনাকাটা করেন, তারা দেখবেন যে মাই অ্যাকাউন্ট পেজে গিয়ে আপনার অর্ডারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ওয়ান হোল্ডে আছে নাকি প্রসেসিং এ আছে, নাকি শিফট করা হয়েছে, নাকি অর্ডার কমপ্লিট হয়েছে, এগুলো বিভিন্ন স্ট্যাটাস দেওয়া থাকে। তো সেইগুলো যখন অন হোল্ড থেকে প্রসেসিং বা কমপ্লিট হয়ে যাবে তখন কাস্টমার একটা মেইল পাবে। তারপর কেউ যদি রিফান্ড চাই, যে আমার এই অর্ডারটা আমি রিফান্ড চাচ্ছি, আমি প্রোডাক্টটা নেব না, আমি রিফান্ড চাচ্ছি, তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ সেটা যাচাই বাছাই করে রিফান্ড করে দিলে তখন একটা কাস্টমার মেইল পাবে যে আপনার রিফান্ড কমপ্লিট। এভাবে যদি নতুন অ্যাকাউন্ট করে কাস্টমার মেইল পাবে, পাসওয়ার্ড যদি রিসেট করা হয় তাহলে কাস্টমার মেইল পাবে। এভাবে বিভিন্ন অপশনে কাস্টমাররা বা অ্যাডমিন মেইল পেয়ে থাকে।
এখন কাস্টমাররা যে মেইল গুলা পাবে সে মেইল গুলা কোন মেইল থেকে পাবে? একটা ইমেইল থেকে তো কাস্টমারের কাছে অটোমেটিক মেইল যাবে, তো সেই মেইলটা এই যে ফ্রম অ্যাড্রেস এখান থেকে যে মেইলটা দিয়ে দেবেন সেই মেইল থেকে কাস্টমারদের মেইলে এই মেইল গুলা যাবে, অটোমেটিক মেইল গুলা। তারপরে আপনি যদি মেইল এখানে ইমেইলটা সুন্দর করে একটু ছোটখাটো ডিজাইন করতে পারেন, যে এখানে হেডারে কোনো ইমেজ দিয়ে দিতে পারেন বা আপনার লোগো লোগো দিয়ে দিতে পারেন, ফুটারে কি থাকবে এটা দিয়ে দিতে পারেন। এগুলো লাইভ সার্ভার দিয়ে দেখবেন, ঠিক আছে? এখন তো লাইভ সার্ভার আপনারা যখন অর্ডার করবেন আপনাদের মেইলে মেইল যাবে, তখন মেইলটা চেক করবো আমরা যে কালার গুলা কোথায় আছে, এই লেখাগুলা কোথায় শো করছে আপনাদের মেইলে। এখানে একটা লোগো দিয়ে দেবো, সেই লোগো গুলো আপনাদের মেইলে কোথায় শো করছে এগুলো চেক করবো। সবকিছু হয়ে গেলে সেভ চেঞ্জ। তারপরে ইন্টিগ্রেশন দরকার নেই, অ্যাডভান্সে যাই আমরা। ভাই এই জায়গায় যে কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল ওগুলো কি এইচটিএমএল কনভার্ট করা? আচ্ছা, এখান থেকে মেইলে এই যে হ্যাঁ জি ভাই, এই যে আচ্ছা, এটা হলো ফরম্যাট। টেক্সট এইচটিএমএল। হ্যাঁ, হলো কন্টেন্ট এইচটিএমএল আকারে আপনার মেইলে যাবে, মানে এইচটিএমএল ফরম্যাটে, টেক্সট বা এইচটিএমএল ফরম্যাটে আপনার মেইল যাবে, কিন্তু আপনি ওগুলো সমস্যা না, মেইল মেইলের মতোই দেখতে পারবেন। আপনার মেইল আসছে এগুলো মেইলের মতো দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা ম্যানেজে যাই, এখান থেকে কিছু ম্যানেজ করার অপশন আছে, যে এখান থেকে এই যদি অন যে অর্ডার অন হোল্ড এর মেসেজ যায় তাহলে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এরকম মেসেজ পাবে ডিফল্ট ভাবে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এই সমস্ত লেখাগুলো যাবে। এই যে ইমেল টাইপ এখান থেকে এইচটিএমএল নাকি মাল্টিপার্ট বা প্লেন টেক্সট আকারে এইচটিএমএলই থাকবে, তাহলে আর কি আপনার স্ট্রাকচারটা ঠিক থাকে। আচ্ছা, তারপরে যেটা দেখাচ্ছিলাম অ্যাডভান্সড, এখানে আমি বলেছিলাম যে আমাদের ই কমার্স প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে কিছু কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো সেইগুলো যদি তৈরি না হয়, সেইগুলো যদি আপনি কোনো কারণে যদি মিসিং হয়ে থাকে, তাহলে এখানে এসে আপনি এই যে পেজ সেটআপের এখানে আসলে দেখতে পারবেন, এখানে কার্ট পেজ, আপনি এখান থেকে যে পেজের লিস্ট গুলো এখান থেকে চুজ করা দিতে পারবেন। হ্যাঁ, প্রথম 3 অক্ষর লিখলে সেই পেজেরটা চলে আসবে, এই যে কার্ট পেজ। এভাবে আপনি সেই পেজগুলো ম্যানুয়ালি তৈরি করে এখান থেকে চুজ করে দিবেন যে কোন পেজের জন্য কোনটা দরকার। তবে এটা ম্যানুয়ালি করার দরকার পড়ে না, ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে এটা চলে আসে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখানে তারপর যেটা যেমন আছে সেটা তেমনই থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার। অবশ্যই সেভ চেঞ্জ করবেন, যদি কিছু চেঞ্জ করেন তাহলে অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে এই পাশে রেস্ট এপিআই এপিআই এর বিষয়গুলো রয়েছে, এগুলা আহ, খুব একটা অ্যাডভান্স লেভেলে, এগুলো আমরা পরে দেখবো যে রেস্ট এপিআইটা কি। এপিআই নরমালি হলো আপনার কোনো ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটে কিছু শো করানো, বা আপনার এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে আপনি কিছু শো করাবেন। তো এপিআই কি এর মাধ্যমে এগুলা করা হয়, সমস্যা নাই, আমরা এপিআই কি সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্টস, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, ইমেইল, তারপরে অ্যাডভান্স, এই যে বিষয়গুলো দেখলাম, এখানে তো সবাই আশা করি যেগুলো দেখাইছি যেগুলো বোঝাইছি এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারোর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারোর কোনো কোশ্চেন নাই। আমরা এখন যেটা করব সেটা হলো, আচ্ছা তাহলে এগুলো আমাদের কমপ্লিট। এখন আমাদের প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রোডাক্ট আপলোডিং, কুপন ক্রিয়েশন, মোটামুটি এইগুলা, এবং মাল্টি ভেন্ডর। আশা করি আগামীকালকে আমরা ই কমার্স কমপ্লিট করে ফেলতে পারবো এবং তারপর থেকে আমরা এলিমেন্টর শুরু করতে পারবো। এবং এলিমেন্টর, তারপরে ডিভি থিম, এগুলা হয়ে গেলে মোটামুটি আমরা
ওয়ার্ডপ্রেস ক্লোজ করতে পারবো মোটামুটি, এবং তারপরে আমরা কোডিং এ চলে যাব। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের অল্প কিছু সময় আপনারা প্র্যাকটিস টাইম করবেন। যেগুলো দেখলাম এগুলা পেমেন্ট মেথড গুলো অ্যাড করার ট্রাই করেন। শিপিং গুলা এখানে যেগুলো প্র্যাকটিস করার মতো সেটা হলো শিপিং জোন তৈরি করা, এবং পেমেন্ট মেথড অ্যাড করা। এই দুইটা মোটামুটি প্র্যাকটিস করার মতো এখানে আজকে রয়েছে। আপনারা বিশেষ করে শিপিং মেথডটা একটু প্র্যাকটিস করেন, এবং যদি কোথাও আটকে যান, বুঝতে না পারেন, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন।